তুমি ক্যারিয়ারে কত বড় সাকসেসফুল লোক বা কত বড় তুমি তোমার পকেটে যদি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে আর তোমার আরেক পকেটে যদি একটা রেজিগনেশন লেটার থাকে, টাকা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু দ্যাট শুড নট বি দ্য অনলি প্রায়োরিটি অফ সুইচিং ইউর ক্যারিয়ার অথবা ফাইন্ডিং ইউর প্রপার জব। বুয়েট লাইফের অনেক কিছুই আমার কাজে অ্যাপ্লাই করতে পারি নাই আনফরচুনেটলি, কিন্তু আমি চাকরি করা পাশাপাশি আমি কিন্তু আইবিএ থেকে এমবিএ করেছিলাম। সেই আইবিএর এমবিএটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করছে। একটা ইন্টারভিউ বোর্ডে যে আপনি আসলে একটা ক্যান্ডিডেটের ভিতরে আসলে কি দেখতে চান? সো এখন যে ইন্টারভিউ বোর্ডে বসতেছে তার কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে ছোট ছোট কি ডিসিশন মেক করা হয়েছে যার ফলে আপনি এই যে 15 বছর বা 16 বছরের মতো সময়ের ভিতরে এরকম একটা জায়গাতে হয়তো আসা সম্ভব। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি তো আজকে আমাদের সাথে ডিসকাশনে জয়েন করছে জাকারিয়া জালাল ভাই। তো জাকারিয়া জালাল ভাই চিন্তাভাবনাগুলো থেকে আমরা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। ইউজুয়ালি আসলে প্রোগ্রামিং হিরোর ক্যারিয়ার ক্র্যাকার্স পডকাস্টে আমরা দেখা যায় যে টেকনোলজি নিয়ে কথা বলি, সফটওয়্যার নিয়ে কথা বলি, বাট আমাদের চ্যানেলের ভিতরে আমরা একটা জিনিস খেয়াল করছি যে টেকনোলজি বা এই টাইপের মানুষ ছাড়াও ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্সের লোকজন দেখে। সো ডাইভার্সিফাইড একটা মানুষের কাছ থেকে তার চিন্তাভাবনাগুলো জানা, অবশ্যই একটা মানুষ তার যে চিন্তাভাবনাগুলো শেয়ার করে এটা যে 100% লজিক্যালি কারেক্ট, অথবা কারণ হয় কি আমরা আসলে যখন কারোর মুখে কোনো একটা কথা শুনি সেটা আমি আমার নিজস্ব জাজমেন্ট দিয়ে হয়তো বা সেটাকে জাজ করার চেষ্টা করি ক্ষেত্র বিশেষে। এখন সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখানে আমরা একটা ডিফারেন্ট ডিসকাশন করার চেষ্টা করছি এবং সেই ডিসকাশনটা বেশ ইন্টারেস্টিং হয়েছে। এবং পুরা জার্নিটা শুনলে বা পুরো আমাদের এই যে কনভারসেশনটা হয়েছে, পুরো পডকাস্টের এই কনভারসেশনটা শুনলে হয়তো একটা কনক্লুশন ড্র করা যাইতে পারে। কারণ হয় কি এক একজন মানুষের কথাবার্তা শুনলে আমাদের নলেজটা অনেক বেশি এনরিচ হয় এবং সেই জায়গাটা থেকে আমরা আরও বেটার চিন্তা ভাবনা করতে পারি, আরও ক্যারিয়ারে বা লাইফের সামনের দিকে আগায় যেতে আমাদের অনেকখানি হেল্প হয় আর কি। তো যাই হোক, আশা করি যে ডিসকাশনটা খুবই খুবই চমৎকার লাগবে। সো ডিসকাশনটা তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ। এবং ডিসকাশনটা পুরোপুরি দেখা শেষ হলে বা পডকাস্টটা পুরোপুরি দেখা শেষ হলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে ওভারঅল ডিসকাশনটা কেমন ছিল। ভাই আপনি তো বুয়েট থেকে গ্র্যাজুয়েশন শেষ করছেন এবং গ্র্যাজুয়েশন শেষ করে তারপরে 2007 সালের দিকে যখন চাকরি বাকরিতে জয়েন করছেন তখন আপনার প্রথম লাইফের স্যালারি ছিল 7,500 টাকার মতো। এবং ইউজুয়ালি যেটা হয় বুয়েট থেকে যারা পাস করে বা তারা মানে আমরা ন্যাচারালি বাইরে থেকেই একটা পারসেপশন থাকে তারা খুবই ট্যালেন্টেড মানুষ, আসলেই হয়তো বা ট্যালেন্টেড মানুষ, সেটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই। এখন ক্যারিয়ারের শুরুতেই একদম এমন একটা জায়গা থেকে মানে খুবই হয়তো বা হাম্বল একটা বিগিনিংয়ের ভিতর দিয়ে স্টার্ট করা এবং সেই জায়গা থেকে আপনি আজকের এই এখন যে জায়গাটাতে আছেন, সো এই জার্নিটা যদি বলতেন যে এক হইতেছে পুরো বাংলাদেশের টপ ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করলেন অ্যান্ড দেন চাকরির ভিতরে যখন ঢুকলেন মানে ক্যারিয়ারটা যখন স্টার্ট করলেন তখন কি ইনিশিয়াল একটা শক্ত থাকার কথা, কারণ বুয়েটে যারা পড়াশোনা করে তারা তো টিউশন করে মনে হয় এর থেকে বেশি টাকা পয়সা হয়তো বা ইনকাম করা সম্ভব আর কি, এরকমটা ব্যাপার না? স্টার্টিংটা খুবই মানে কন্ট্রোভার্সিয়াল হবে এই কারণ হচ্ছে যে অনেকেই আমার একটা ইন্টারভিউ যেটার কারণে সবাই দেখেছে হয়তো বা আমার একটা স্পিচ ছিল, সেখানে আমরা বলেছিলাম যে খুব কম স্যালারি থেকে বা 7,500, এটা নিয়ে অনেক ভাইরাল হয়েছে, অনেক কিছু হয়েছে। এটা রিসেন্ট টাইমে আবার পোস্ট করা হয়েছে এবং দেখা যাচ্ছে ওইখানে আরও ধরনের কমেন্ট আসছে। তো একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনে অনেকে বলতেছে যে বর্তমান এই 2007 সালের 7,500 টাকা তো 2024-এ তো অনেক, মানে যদি ইনফ্লেশন ওই কন্টেস্টেই করি এখন, কিন্তু এখন অনেকেই বলতেছে যে তাহলে তো এখনও অনেকে ওই ধরনের স্যালারিতে পাচ্ছে না, তার মধ্যে আপনি আসলে অত কম থেকে শুরু করেন নাই। তো ওই কন্ট্রোভার্সি আনসারটা আমি এইটার মধ্যে দিতে চাই। এই কন্ট্রোভার্সি আনসারটা হচ্ছে যে আমার সাথে যারা জয়েন করেছিল বিভিন্ন মাল্টিন্যাশনাল ওই সময় তাদের বেতন হচ্ছে 30,000-40,000 টাকা ছিল। তো সুতরাং ব্যাপারটা কনটেক্সচুয়ালি হয়তো বা এরকম হতে পারে আমাদের সময়কালে যারা বুয়েট থেকে বেরিয়েছে তারা হয়তো আরও ভালো অফার পেয়েছিল। দুইটা কারণ হতে পারে, একটা নাম্বার হতে পারে যে নাম্বার অফ গ্র্যাজুয়েট ওয়ার লেস, নাম্বার অফ অপরচুনিটি ওয়াজ হাই, আর এখন নাম্বার অফ গ্র্যাজুয়েটস আর হাই, নাম্বার অফ অপরচুনিটি বিকাম লেস। সো যারা এমপ্লয়ার তারা হয়তো বা আরও কম ইয়েতে ভালো গ্র্যাজুয়েট পাওয়ার চেষ্টা করছে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কন্টেম্পোরারি মানে কে কত স্যালারিতে চাকরি শুরু করলো বা কোথায় কি শুরু করলো সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার না। অ্যাজ দ্য ডেজ প্রোগ্রেস, আজকে 18 বছর চাকরি শেষ, 19 বছরে পা দিয়েছি চাকরির, আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে টাকা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমি কোন স্যালারিতে আছি, নাহলে আমি সার্ভাইভ করবো কীভাবে, কিন্তু দ্যাট শুড নট বি দ্য অনলি প্রায়োরিটি অফ মানে সুইচিং ইউর ক্যারিয়ার অথবা ফাইন্ডিং ইউর প্রপার জব। সো
আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি জবটা করে শান্তি পাচ্ছি কিনা, আর এই জবটা আমাকে ঠিক কতটুকু ভ্যালু অ্যাড করতেছে আমার লাইফে, আমার ক্যারিয়ারে, এবং এই জবটা করে আমি আমাকে এবং আমার সোসাইটিকে চারপাশে কি দিতে পারতেছি, সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। সো এখন হয়তো অনেকেই এটার মধ্যে একটা কন্ট্রোভার্সি আছে, এইরকম একটা ইন্টারভিউ এক জায়গায় দিতে যে আরেকটা কন্ট্রোভার্সির মধ্যে বললাম কি, মানে শান্তির ডেফিনেশন তো এক একজনের কাছে এক এক রকম। কেউ ধরেন 10,000 টাকাতে শান্তি পায়, আবার কেউ 1 লাখ টাকা পেয়েও বলে যে আমি শান্তি পাচ্ছি না। এটা তো অসম্ভব, শান্তির ডেফিনেশন তো কেউ দিতে পারবে না, এটা তো কোনো ডেফিনেশন নাই। বাট দ্য থিং ইজ দ্যাট এই শান্তি তো খুঁজে মানুষ, শান্তি খুঁজে, দিন শেষে তো মানুষ পিসটা খুঁজে। তো পিসটা খোঁজার ব্যাপারে কন্ট্রোভার্সি জায়গাটা বলি, কন্ট্রোভার্সি জায়গা তো অনেকে বলে যে ভাই হ্যাঁ আপনি এখন ভালো জায়গায় আছেন দেখে খুব বড় কথা বলতেছেন যে টাকার কোনো দরকার নাই, টাকা কম হলে চলে, এই চলে। তো আমি আবার ওই আই পুট মাই সেলফ ইন দেয়ার শোজ অ্যান্ড মানে তাদের প্রতি এমফাসাইজ হয়ে বলতে চাই ইয়েস আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ। হয়তো আমি যদি এর চেয়ে আরও খারাপ ইয়েতে থাকতাম বা আরও ইয়েতে থাকতাম তখন হয়তো বা বলতাম যে না টাকার অনেক দরকার আছে, কিন্তু দিন শেষে আমি আরও অনেক টাকাওয়ালা লোকের সাথে দেখছি বা অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, এবং আমার বন্ধু বান্ধবদের মধ্যেও যে দেখছি যারা খুব বেশি বেতনে চাকরিতে আছে, তাদের চেয়ে যারা একদম কম বেতন তো নাই, যারা একদম তাদের চেয়ে একটু কমে আছে আর কি, তাদের মধ্যে যে অশান্তির ছড়াছড়ি তা কিন্তু না, এবং যারা যে একদম বেশি টাকা বেতন আছে তারা যে একদম শান্তির কোলে শুয়ে আছে তাও কিন্তু না। তো সুতরাং এইটার বলার কোনো অবকাশ নাই যে বেশি টাকা মানেই শান্তি, আবার কম টাকা মানেই শান্তি। শান্তির ব্যাপারটা ভেরি অ্যাজ ইউ সেড দ্য ভেরি রিলেটিভ, যে আমি আসলে কোথায় আমার নিজের পিসটা খুঁজে পাইলাম আর কি। মানে নিজে আসলে নিজের মতো করে এটাকে একটা ডেফিনেশন দিতে হবে, এবং সেই ডেফিনেশন তা তো অবশ্যই আমাকে বের করতে হবে, যদিও এটা খুবই ডিফিকাল্ট। একটা এখনকার ইউনিভার্সিটিতে 23-24 বছর একটা ছেলে যখন বেরোচ্ছে সে কিন্তু জানে না যে আমি আসলে কোথায় যাচ্ছি। আমি যখন আজ থেকে ওই যে 15 বছর বা 20 বছর আগে যদি আমি আমার নিজেকে দেখি, আমি কখনোই চিন্তা করি না আমি এখানে, কখনোই চিন্তা করি না আমি এখানে। সো এটা কিন্তু কেউ যদি দেখতে পারতো যে তার 20 বছর পরে কোথায়, তখন হয়তো তার লাইফ সেটিং গোলসটা আলাদা হতো। কিন্তু আমরা যেহেতু আমাদের ভবিষ্যৎ দেখতে পাই না, তখন কিন্তু আমরা আসলে অনেক বেশি মানে অপশনস খুঁজে বেড়াই, আর অনেক বেশি অপশনস না যেটা খুঁজে পাই সেটা যদি না পাই তাহলে বেশি ফ্রাস্ট্রেশন হয়ে পড়ি, আর ফ্রাস্ট্রেশন হওয়ার কারণে তখন আমাদের অপশন গোলগুলা ছোট হতে থাকে। তো এইটা একটা বড় ধরনের মানে ব্যারিয়ার, মেন্টাল ব্যারিয়ার ক্রিয়েট করে আমার কাছে মনে হয় যে বড় হওয়ার ক্ষেত্রে বা ক্যারিয়ারে খুব বড় করার ক্ষেত্রে। সো এই জায়গাটাতে ওই যে মেন্টাল পিসের কথা বলছে, যদি মানুষ আবিষ্কার করতে পারে যে কোথায় তার মেন্টাল পিসটা আছে, তাহলে কিন্তু তাকে অনেক বেশি মানে মেন্টাল পিস দিবে বলে, মানে ওই ক্যারিয়ারের দিকে যাইতে সুবিধা হবে বলে মনে হয়। আপনি বলতেছিলেন যে এই যে যখন আপনি গ্র্যাজুয়েশন মাত্র শেষ করছেন, বুয়েটের মতো একটা জায়গা থেকে আপনি পড়াশোনা শেষ করছেন, তখন আপনার হয়তো বা চিন্তা ভাবনা ছিল না যে আপনি এই বর্তমানে যে ক্যারিয়ারের ভিতর দিয়ে আজকে একটা ভালো জায়গায় আসছেন। তো ভাই আপনি বসুন্ধরা গ্রুপে একটা লম্বা সময় ধরে হেড অফ সেলস হিসেবে কাজ করছেন, দেন এখন রাইট অ্যাট দিস মোমেন্ট হেড অফ স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং এবং পিআর নিয়ে আপনি কাজ করেন, এবং আপনি বর্তমানে যেই জায়গাটাতে আছেন সেটা তো আসলে মানে সাকসেসফুল বলতে হয়তো বা কোনো দোষ নাই বা এই টাইপের একটা ব্যাপার। কিন্তু এই যে আপনি চিন্তা ভাবনা না করে এরকম একটা জায়গায় পৌঁছেন, মানে চিন্তা ভাবনা মিনস হচ্ছে যে ওই সময় তো আপনি এটা ভিজুয়ালাইজ করতে পারেন, এবং এই সেম জিনিসটা কিন্তু আমাদের রাইট অ্যাট দিস মোমেন্ট যে জেনারেশন আছে তাদের ভিতরেও আছে। সে কিন্তু হয়তো বা বর্তমানে যেই সময়টার ভিতর দিয়ে যাচ্ছে সে জানেও না যে তার 10 বছর বা 15 বছর পরে কোথায় সে তার নিজেকে দেখবে বা দেখতে চায়। তো এই জায়গাটাতে আসলে ছোট ছোট তো আপনি ডিসিশন মেক করছেন লাইফে যে আমি এটার পরে এটা করবো, এটা করলে হয়তো বা ভালো হইতে পারে। এবং এই যে আপনি 7,500 চাকরির কথা বলতেছিলেন, ওখানে যেই কোম্পানিটাতে আপনি চাকরি স্টার্ট করছিলেন আপনি 1 বছর পরে সম্ভবত সেখান থেকে বের হয়ে আসেন। সো ওই জার্নিটার জায়গাটা বলতেন যে ছোট ছোট কি ডিসিশন মেক করা হয়েছে যার ফলে আপনি এই যে 15 বছর বা 16 বছরের মতো সময়ের ভিতরে এরকম একটা জায়গাতে হয়তো আসা সম্ভব। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি কমন সেন্স অ্যাপ্লাই করছি। আচ্ছা, কমন সেন্স অনেকে অ্যাপ্লাই করে না স্টিল, মানে লট অফ পিপল, আমরা অনেকে একটা জেনারেল সেন্স আছে, কমন সেন্স ইজ যে ভেরি আনকমন টু দ্য জেনারেল পিপল, এটা নাই। তো কমন সেন্স হচ্ছে যে কোন সময় কোনটা করতে হবে এবং কোন সময় কোনটার দিকে আমাদেরকে আগাতে হবে, সেই জিনিসটা আমরা মিস করে ফেলি। তো যেটা হয়েছে যে আমি যে চাকরিটা শুরু করেছিলাম ফ্যাক্টরিতে, সেই চাকরিটা থেকে যখন আমি 1 বছর ফেব্রুয়ারি থেকে পরের বছর জুলাইতে সম্ভবত, হ্যাঁ পরের বছর জুলাই দিকে আমি চাকরিটা ছেড়ে চলে গেলাম 1-1.5 বছরের মাথায়, তখন কিন্তু আমি 3 গুণ বেতনে চাকরিটা ছেড়েছি। আচ্ছা, আমার স্যালারি কিন্তু 3 গুণ ছিল। আচ্ছা, এখন যেদিন আমি চাকরিটা ছাড়ি সেদিন আমার ফ্যাক্টরি হেড আমাকে বলতেছিল যে ইউ আর লিভিং দিস জব বাট দিস জব ইজ ওপেন ফর ইউ।
সো সবচেয়ে সাকসেসফুল বলবো না, বা সবচেয়ে আমার কাছে মনে হয় এইটা হচ্ছে যে অনেক বড় একটা মেন্টাল বুস্ট আমাকে দিচ্ছিল, যে আমি যদি যেখানে যাচ্ছি সেখানে যদি ফেল করি আই ক্যান কাম ব্যাক। আচ্ছা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো প্রত্যেকটা একজন বলে যে তুমি ক্যারিয়ারে কত বড় সাকসেসফুল লোক বা কত বড় তুমি তোমার পকেটে যদি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে আর তোমার আরেক পকেটে যদি একটা রেজিগনেশন লেটার থাকে, সো হি ইজ দ্য মোস্ট কিং অফ দিস থিংস। মানে লাইক then what you are doing from your heart, you are doing from your own satisfactions actually. So ওই জায়গাটাতে যখন ওই বস আমাকে বললো যে তুমি চলে যাও, but your door is open for you all time, স্টিল আই ফিল লাইক আমার যদি এখনও কোনো কিছু হয় আই ক্যান গো ব্যাক টু দিস। সো এটা কি, এটা হচ্ছে যে আমাকে একদম মানে ওই যে কে বলে না স্ক্র্যাপ ভ্যালুরও একটা ভ্যালু আছে, তো ওই জায়গাটাতে আমাকে চিন্তা করতে একটা দেয় যে আই ক্যান গো ফরওয়ার্ড। আসলে ওই দেখবা যে মানুষ যখন এই একটা জাম্পিং আছে না, একটা লাভ দিয়ে অনেক উপরে উঠে যায়, রাইট? কি ওই গেমটা আমি জানি না, মানে একটা ইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় দেখি যে এরকম ইউটিউবে অনেক সময় দেখি যে বাচ্চারা লাভ দিতেছে একটা ছোট জায়গায় অনেক উপরে উঠে যায়। হ্যাঁ, তো ওই জায়গায় ওইটা হচ্ছে যে আমাকে একটা বাম্প করে, আমি যখন ফল করি তখন আমাকে একটা বাম্প করে যে আমাকে বাউন্স ব্যাক করে যে আমি আসলে কত উপরে উঠতে পারবো। সো এই জিনিসটা, এই এক্সাম্পলটা এই কারণে দিলাম যে ওই চাকরিটা বা অন্যান্য সবগুলো চাকরি আমার লাইফে আমি যতগুলো চাকরি করেছি সোফার আলহামদুলিল্লাহ সবগুলো চাকরিতেই আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ অ্যাপ্লাইড মাই কমন সেন্স। আর নাম্বার 2 একটা জিনিস আমার কাছে মনে হয়েছে অবশ্যই হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই, মানে পরিশ্রমের কোনো বিকল্প নাই, ইউ হ্যাভ টু ডু হার্ডওয়ার্ক। আপনার কাছে হার্ডওয়ার্কের ডেফিনেশনটা কি? মানে হার্ডওয়ার্কের ডেফিনেশনটা আমার কাছে মনে হয় হচ্ছে, আমি জাস্ট একটু ছোট করে অ্যাড করি কোশ্চেনটার সাথে। আপনি যেটা বলতেছিলেন যে একটা পকেটের ভিতরে রেজিগনেশন লেটার আর একটা পকেটে আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, দ্যাট মিনস হচ্ছে আমার আসলে চাকরি বাকরি নিয়ে খুব বেশি একটা চিন্তা ভাবনা করতে হয় না। এখন এই জায়গাটাতে পৌঁছানোর জন্য আপনি তো বিগত ধরুন 15 বছরের মতো সময় আপনিও বিভিন্ন মানুষজন ম্যানেজ করছেন, আপনার টিম এবং এমপ্লয়ি যারা ছিল, তো সেই জায়গাটা থেকে আপনার মনে হয় যে মানে কীভাবে হার্ডওয়ার্ক বা কাজটা আসলে কীভাবে করলে, কারণ দেন এই টাইপের একটা কনফিডেন্স পাওয়া যায় যে ভাই আমার আসলে চাকরি বাকরি নিয়ে কোনো টেনশন নেই, এটা চলে গেলে আমি আই উইল গেট অ্যানাদার জব আর কি, এই টাইপের একটা জিনিস। এইটা বললাম হচ্ছে সেই ব্যক্তির জন্য যে কিং, আচ্ছা, দ্য কিং অফ দ্য থিংস, যে মানে সে যে এটা করতে পারে, সবাই যে এরকম করতে পারবে তা না, আমিও যে করতে পারবো তা না, কিন্তু যেও যদি এটা রাখতে পারে। এটা একটা আমি পেয়েছিলাম একটা ট্রেনিং সেশনে, একজন আমাদেরকে বলছিল যে তোমার তখনই তুমি সাকসেসফুলি কাজ করতে পারবে, এমন ঠান্ডা মাথায় কাজ করতে পারবা এবং তুমি ডেডিকেশন দিয়ে কাজ করতে পারবা যখন তোমার এই পজিশন তুমি ক্রিয়েট করতে পারবা। এই পজিশনটা কে ক্রিয়েট করতে পারবে? যখন হি হ্যাজ ক্রিয়েটেড দ্য ভ্যালুজ অ্যাক্রস নট অনলি হিজ প্রফেশন, অ্যাক্রস ইন ইন্ডাস্ট্রি, অ্যাক্রস ইন সোসাইটি, অ্যাক্রস ইন সারাউন্ডিংস, তো তখনই কিন্তু সেই ওই প্রভিশনটা তৈরি করতে পারে যে এই এক পকেটের রেজিগনেশন, এক পকেটের অ্যাপয়েন্টমেন্ট। তো বাট দ্য থিং ইজ দ্যাট, যে কোশ্চেনে ছিলাম যে হার্ডওয়ার্কটা সংজ্ঞা কি, আমার কাছে ডেফিনেশনটা কি? আমার কাছে হার্ডওয়ার্কের ডেফিনেশন হচ্ছে আমি যেই কাজটা স্মার্টলি স্টিপুলেটেড টাইমে আমার জন্য যে ডেডিকেটেড টাইম দেওয়া হবে সেই ডেডিকেটেড টাইমে আমি আমার কাজটাকে কমপ্লিট করতে পারা, এবং ডেডিকেটেড টাইমের চেয়ে আগে কমপ্লিট করতে পারা। তাই আমার ডেডিকেটেড টাইমের আগে কমপ্লিট করতে পারতেই আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, নাহলে তো আমার জন্য ধরা ছিল যে এই কাজটা দিলাম, এই একটা জব তোমাকে দিলাম, এই জবটার জন্য আমাকে 3 দিন সময় দিলাম, আমি যদি এই কাজটা 2 দিনে করতে পারি তার মানে কি হচ্ছে? তার মানে আমি অ্যাকচুয়ালি ডুইং হার্ড ওয়ার্ক ইন 2 days সো দ্যাট আই ক্যান ম্যানেজ। বাট এটা অর্থ এই না যে আমি 3 দিনের কাজটা আর 2 দিনে করতেছি, তাহলে কিন্তু আমি ওই 2 দিন নিজের উপর ইনজাস্টিস করতেছি, সেটাও না। কিন্তু ওই জবটা মানে যতটুকু ডেডিকেশন দিয়ে করা উচিত সেই ডেডিকেশনটা আমি দিচ্ছি, মানে আই এম ডুইং হার্ড ওয়ার্ক। আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা দিনের প্রত্যেকটা অংশ আমরা যতটুকু কাজ করি, আমরা কাজের অনেক অংশ কিন্তু আমরা ওয়েস্টেজ টাইম বার করে দিই, ডেডিকেশন সহ কাজ করি না। জাপানিজ একটা কাজের কথা বলছে, নামটা মনে নাই টার্মিনোলজিটা, সেটা বলতেছে যে you do to work for 25 minutes and then take a 5 minutes rest. Pomodoro technique. হ্যাঁ, এরকম একটা টেকনিক, Pomodoro টেকনিক। হ্যাঁ, তো এই টেকনিকটা আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই জানি না। আমরা ওই গাদার খাটুনির মতো মনে করেন 3 ঘন্টা কাজ করলাম, তারপরে দেখা যায় তার ব্রেন কাজ করতেছে না, বিকজ ই ডিডন্ট টেক দিস 5 minutes ব্রেক। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফ স্টাইল আনতে হবে, এইরকমভাবে হার্ডওয়ার্কগুলো করা। আরেকটা হচ্ছে যে নিজের কাজকে রেসপেক্ট করা। আচ্ছা, নিজের কাজ রেসপেক্ট করার সাথে হচ্ছে যে নিজের কাজ কি সেটা জানা এবং সেই কাজগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। যে আমি যেটা কাজ করতেছি নিজের কাজকে কখনো ছোটো ভাবা যাবে না, কি করতেছি সেটা ইম্পর্টেন্ট না, মানে আমি কেন করতেছি সেটাও ইম্পর্টেন্ট না, কিন্তু কাজটা আমাকে করতে হবে সেটা ইম্পর্টেন্ট। তো এইটা আরেকটা জিনিস আমার কাছে মনে হয়
ডেডিকেশনের কথা তো আমি বললামই, ডেডিকেশন ছাড়া কোনো উপায় নেই। ডেডিকেশনটা দেখাতে হবে, রেসপেক্ট দেখাইতে হবে, আর লার্নিং ব্যাপারটাকে খোলা রাখা, মানে কাজের মধ্যে শিখা। আমি যখন একটা কাজ করতে করতে শিখবো, তখন ওইটা যত আমার যেমন আমি এই এক্সাম্পলটা সবসময় দিই, যেমন আমার বুয়েট লাইফের অনেক কিছুই আমার কাজে অ্যাপ্লাই করতে পারি নাই আনফরচুনেটলি। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, কিন্তু কাজ করছি মূলত বিজনেস ডেভেলপমেন্ট এইসব নিয়ে কাজ করছি, সেলসে কাজ করছি, প্ল্যানিংয়ে কাজ করতেছি। বুয়েটের ডিগ্রি তো খুব বেশি আমাকে ইমপ্লাই করতেছে না, কিন্তু আমি চাকরি করা পাশাপাশি আমি কিন্তু আইবিএ থেকে এমবিএ করেছিলাম। সেই আইবিএর এমবিএটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করছে। আচ্ছা, কারণ কি, আমি রাতে পড়াশোনা করতাম আইবিএতে, আমি বিজনেস কমিউনিকেশন ক্লাসে যা শিখতেছি, পরের দিন বিজনেস কমিউনিকেশনই তো করতেছি, তখন আমি এটা অ্যাপ্লাই করতে পারছি। তখন আমি খুব দ্রুত লার্নিংটাকে আমার কাজের মধ্যে দিতে পারছি। আমি রাতে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের কোর্স করতেছি, পরের দিন যে আমি অর্গানাইজেশনাল বিহেভিয়ারে আমি এইচআর কোর্স বা ফাইন্যান্স ওদের সাথে কাজ করতেছি, আমার কিন্তু একটা ডিরেক্টলি আমার কাজের মধ্যে খুব অ্যাপ্লাই করছে। আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্স করতেছি, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রোল করতেছি, আমার কিন্তু একদম পুরোপুরি ইনভলভমেন্টটা আমার একাডেমিকটা আমার লার্নিংয়ের মধ্যে চলে এসেছে। সুতরাং চেঞ্জিংয়ের পিছনে বুয়েট তো অবশ্যই আমাকে ইনিশিয়ালি এসে, কিন্তু আমি মনে করি আমাকে মোল্ড করার পিছনে দুইটা ইনস্টিটিউশন খুব মারাত্মকভাবে ইম্প্যাক্ট করছে, মানে আমাকে গড়ে তুলছে ফাউন্ডেশনটা। একটা হচ্ছে একাডেমিক্যালি যদি বলি সেটা হচ্ছে আইবিএ, আর প্রফেশনালি যদি বলি সেটা হচ্ছে লিন্ডে বা বিওসি, যেখানে আমি প্রায় 6-7 বছরের মতো কাজ করছি। তো এই দুইটা অর্গানাইজেশনকে আসলে আমাকে একদম পুরা বেসিকটা, আমার কাছে মনে হচ্ছে বেসিক ফাউন্ডেশনটাকে অনেক বেশি স্ট্রং করছে। সো আই এম রিয়েলি ইন ডেপথ to these institutions actually. কারণ you never know the persons we are coming from the families, middle class family থেকে আসা, আমরা এসে কর্পোরেট সেক্টরে কাজ করতেছি, মানে এই করতেছি, it's not an easy, so you need support from people, not from people but from the institutions, right. So the institutions like BUET, IBA has actually given me that. এরপরে আমি একটা মাস্টার্স করছি নর্থ সাউথ থেকে ইকোনমিক্সে, সেটাও আমাকে খুব হেল্প করছে। ইন এ সেন্স কীভাবে হেল্প করছে, যখন আমি অ্যাজ দ্য ডেজ প্রোগ্রেস, যখন আমি ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে আমি টপ অফ দ্য ল্যাডারে যত যেতে থাকবে কর্পোরেটসের, তখন তো আরও বেশি স্ট্র্যাটেজিক্যাল কাজ, তখন আরও বেশি ইয়েতে কাজ করতে হবে, তখন প্রজেক্ট কাজ, বড় বড় প্রজেক্ট নেওয়া। তো ইকোনমিক্স পড়ার কারণে আমার ম্যাক্রো ইকোনমিক্স সম্পর্কে যে একটা ধারণা হয়েছে, সেই ধারণাটা কিন্তু আমি আমার কাজের মধ্যে ইমপ্লাই করতে পারছি। সো ওই হার্ডওয়ার্কের কথা থেকে এতগুলো কথায় আসলাম এই জন্য যে হার্ডওয়ার্ক কিন্তু আমাকে, এই হার্ডওয়ার্কটা তখন আমি কখন করলাম, আমি তো চাকরি করতেছিলাম, চাকরির পাশাপাশি তো আমি তো এমবিএ করলাম, চাকরির পাশাপাশি তো আমি তো ইকোনমিক্সে মাস্টার্স করলাম, তাহলে এটা কি আমার হার্ডওয়ার্ক করতেছে না? অবশ্যই হার্ডওয়ার্ক করতেছে। আমি সারাদিন অফিস করে রাতের বেলা যে আবার আইবিতে ক্লাস করে, আমি তখন কল্যাণপুর থাকি, আমার এখনও মনে আছে, আমি সকাল 8টায় বাসা থেকে বেরোতাম, 8টায় অফিস করতাম, বেরোতাম 9টার দিকে অফিসে, যে সারাদিন অফিস করে, আমি সেলসে তখন চাকরি করি, কাস্টমার ভিজিট করে, কাস্টমার ছিল সেই গাজীপুর, কাস্টমার ছিল সেই মাওয়া, সেখান থেকে আবার ঢাকায় ব্যাক করে রাতে আবার আইবিএতে এমবিএর ক্লাস করা 3 ঘন্টা, রাত 10টায় ক্লাস শেষ করে রাত 11টায় বাসায় যাওয়া। আবার তখনই আমি যখন এমবিএ করি তখন আমার বড় ছেলে জন্ম হয়েছে, ও তখন মাত্র 1 মাস 2 মাস বয়স, মানে মাত্রই হয়েছে, আমার এমবিএ ক্লাস হয়েছে, ও বাচ্চা, আমার বড় ছেলেও তখন হয়েছে। তখন বাচ্চারা যেটা হয়, রাতের বেলা বাচ্চারা কিন্তু ঘুমাইতে চায় না, নতুন ছোট বাচ্চারা, তারা আমার এমন হয়েছে যে সারা রাত আবার ওকে, মানে আমার বউর সাথে থাকতে হয়েছে, বাচ্চা ঘুমাতে দিচ্ছে না বা ঘুমাচ্ছে না, তখন আবার পরদিন সকালে এটা আবার এই যে রুটিন, এই যে হেকটিক। সো দিস ইজ দ্য ডেডিকেশন লেভেল না থাকলে, পাগলামি ক্রেজিনেস না থাকলে, বড় হওয়ার ইচ্ছা না থাকলে তুমি এগুলো কোনোদিন করতে পারবো না। তখন মনে হবে না তুমি একটা ছেড়ে দিই, কিন্তু ওই সময় যদি এটা আমি ছেড়ে দিতাম তাহলে কিন্তু আমি মানে হয়তো এই জায়গায় আসতে পারতাম না। তো ওইটা কিন্তু একদম অনেক ভাই, এটা তো আমি বললাম হচ্ছে আমার হার্ডওয়ার্কের একটা নমুনা বললাম, যে এমবিএ করার সময় আমার হার্ডওয়ার্কের আরেকটা নমুনা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন কলেজ লাইফে পড়ি, মানে সেটা কি ছিল, আমি তখন নারায়ণগঞ্জ থাকি, আমি নারায়ণগঞ্জ থেকে আমার ফার্মগেটে ওমেকাতে ক্লাস করতাম, ওমেকাতে আমার ক্লাস শুরু 8টায়। সো হোয়াট আই হ্যাড টু ডু, আমাকে 6টায় নারায়ণগঞ্জ থেকে বেরোতে হতো, বাসে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে গুলিস্তান থেকে আরেকটা বাস চেঞ্জ করে ফার্মগেটে আসতাম, ফার্মগেটে কোচিং করে আবার দুপুরবেলা চলে যেতাম, দুপুরবেলা চলে যে আবার ওই এখনও আমরা ওমেকাতে যারা পড়ছে P1 P2 P3 ওই কোর্সগুলোর ওইগুলো পরীক্ষা হবে, তারপর দিন পড়তে হবে। তো এই যে সপ্তাহে 4 দিন এরকম হেকটিক ট্রাভেল করা, এটা কিন্তু আমাকে ওই সময়টা আমি অনেক হার্ডওয়ার্ক করছি, আমার এখনও মনে আছে। আমার সারা জীবনে যত হার্ডওয়ার্ক আমি না করছি, ইন্টারমিডিয়েট পরীক্ষার পর থেকে ওই বুয়েট ভর্তি পরীক্ষা কোচিং পর্যন্ত আমার প্রচুর হার্ডওয়ার্ক করতেছে। এই হার্ডওয়ার্কগুলো কিন্তু আমাকে পে অফ করছে। সো দ্যাটস ওয়াই আমি আমার বই যে গোল্ডেন রুলস অফ সাকসেস, আমি বইটা যে লিখছি, আমি বইয়ের মধ্যে কিন্তু প্রথম আমি হার্ডওয়ার্কের কথা বলছি। উইদাউট হার্ডওয়ার্ক পৃথিবীর কেউ
কোনোদিন কিচ্ছু করতে পারে নাই। উসাইন বোল্টের একটা কথা খুব আমি এই সময় বলি, এবং আমি বইও লিখছি, বলতেছিলাম যে উসাইন বোল্ট বলছে যে আমি 9 সেকেন্ডে 100 মিটার পাড়ি দিই, এটা তোমরা দেখো, কিন্তু আমি এই 9 সেকেন্ড তৈরি করার পিছনে 20 বছর 25 বছর কাজ করছি, কিন্তু আমি দৌড়াইছি মাত্র 9 সেকেন্ড। কিন্তু পিপল সি দ্য টপ অফ দ্য থিংস, পিপল সি দ্য টিপ অফ দ্য আইসবার্গ, বাট দে ডিডন্ট সি দ্য 99% আইস বিলংস টু দ্য সি, বিলো টু দ্য সি। সো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সফলতা বা সফল ব্যক্তি বা তাদের সবাই সফল হতে চায়। আমি সফল না, একদমই সফল না আমি মনে করি, কারণ আমার লাইফের আরও অনেক কিছু করার বাকি আছে। আই এম ইন দ্য মিডল অফ মাই ক্যারিয়ার, আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, অনেক মাইলস টু গো বিফোর আই স্লিপ। বাট কিন্তু এই জায়গার পর্যন্ত আসতে গিয়ে অনেক হার্ডওয়ার্ক করতেছে। আমি জানি স্টিল আই হ্যাভ টু ডু হার্ডওয়ার্ক টু রিচ দ্যাট গোল দ্যাট আই হ্যাভ সেট মাই সেলফ ইন ইনার পার্ট অফ দ্য লাইফ। অনেকগুলো জিনিস ভাই আপনি এক্সপ্লেন করছেন, আমি অনেকগুলো জায়গাতে পয়েন্ট নিয়ে রাখছি। প্রথমত হচ্ছে ভাই ইউজুয়ালি যখন এক হইতেছে যারা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা ভালো ইউনিভার্সিটিগুলোতে বা যেগুলো একটু সুনামধন্য ইউনিভার্সিটি বা প্রমিনেন্ট যেই ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার জন্য হয়তো অনেক কষ্ট করে, আমি কোনো ইউনিভার্সিটিকে ছোটো করতে চাই না, বাট যেই অ্যাডমিশন টেস্টের ভিতর দিয়ে যাইতে হয় সেই জায়গা থেকে অবশ্যই হয়তো বা বলা যাইতে পারে যে এই ইনস্টিটিউশনগুলো চান্স পাইতে যেহেতু বেশ পড়াশুনো করতে হয়, ন্যাচারালি ওই ইনস্টিটিউশনগুলো লিস্টের উপরের দিকে থাকবে, এটা খুবই মানে সত্য একটা জিনিস। বাট প্রবলেম হইতেছে যে বাংলাদেশে কিন্তু মেজরিটি স্টুডেন্ট, আপনি দেখেন বুয়েটে সিট কত 1000 বা 1300 সম্ভবত বা এরকম কোন একটা নাম্বার, আমাদের সময় আরো কম ছিল, 700 ছিল। সো এখন ফ্যাক্ট হইতেছে যে সবাই তো আসলে এরকম জায়গায় পড়তে পারতেছে না, বুয়েট, কুয়েট বা চুয়েট এগুলো তো খুবই লিমিটেড জায়গা। বাট এইটার বাইরে মেজরিটি পোর্শন কিন্তু বাংলাদেশ থেকে হয়তো বা বছরে 3 লাখ বা 3.5 লাখের মতো গ্র্যাজুয়েট বের হয় বা এই টাইপের একটা জিনিস। তো সবাই তো আসলে এরকম নামি দামি ইউনিভার্সিটি বা নামি দামি পরিবেশের ভিতরে থাকে, পরিবেশটা অনেকখানি ম্যাটার করে। কারণ আপনি যে ইনস্টিটিউশনে পড়েন সেই ইনস্টিটিউশনের বড় ভাইদেরকে যদি আপনি দেখেন যে তারা খুবই ফাটাফাটি কাজকাম করতেছে বা তো তখন আলাদাভাবে একটা অ্যাসপিরেশন কাজ করে। এখন আপনি হয়তো বা কোনো একটা মফস্বল এলাকাতে বা কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটির মতো একটা জায়গাতে হয়তো পড়াশোনা স্টার্ট করছেন, এখন ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেও হয়তো বা অত বেশি এটা চিন্তাভাবনা করেন নাই কী করবেন না করবেন এটা সেটা। অ্যান্ড দেন ফাইনালি যখন আপনার প্রথম চাকরিটা আসতেছে, প্রথম চাকরির সময় প্রথম চাকরিটা আমি করব কি করব না এটা ডিপেন্ড করে অনেকখানি তার স্যালারির উপর, যে এই স্যালারিটা ভালো নাকি খারাপ। এখন এই স্যালারির উপর ডিপেন্ড করে কি তার প্রথম চাকরিটা চুজ করা, কারণ প্রথম চাকরির ক্ষেত্রে বিশেষে আপনার চয়েসে হয়তো বা হয় না, কারণ আপনি 8টা-10টা জায়গায় অ্যাপ্লাই করেন, দেন ওখান থেকে হয়তো বা একটা জায়গাতে আপনি চান্স পান বা এরকম একটা জিনিস। এখন প্রথম চাকরির চয়েসের ক্ষেত্রে বা ইউনিভার্সিটি লাইফ থেকে আসলে তার চিন্তা ভাবনাটাকে সে কীভাবে হয়তো বা অর্গানাইজ করলে সে লাইফের শুরুতে যে চাকরিটা করবে বা ইউনিভার্সিটি লাইফে যখন সে আসে সেখানেও কি সে তার হয়তো বা পার্ট টাইম কোনো একটা জায়গাতে কাজকাম করে, কারণ যে হয়তো বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে সে কিন্তু টাইম চাইলেই বের করতে হয়তো বা পারে। সো এই পুরো জায়গাটাকে হয়তো আমি একটা ভালো ইউনিভার্সিটি পাইলাম না, কিন্তু মানে এটা তো আমার লাইফটাকে ডিফাইন করা উচিত না আর কি। সো এই জায়গাতে যদি বলতে, প্রথমত আমি বলবো যে মানে আই এম লাকি বিট যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ 3টা জায়গায় পড়াশোনা করতে পারছি, বুয়েটে পড়ছি, আইবিএতে পড়ছি, প্রাইভেট অ্যান্ড নর্থ সাউথ ওয়ান অফ দ্য বেস্ট। সো এটা তো আমার লাক আমি মনে করি, এটা আমার অর্জনের চেয়ে বেশি আমি মনে করি আমার ভাগ্য। এবং মানুষের সাকসেসফুল যে কোনো লোকের পিছনে ভাগ্য খুব দরকার আছে। আমার কাছে মনে হয় 30-40% লাক না হলে কেউ ভালো করতে পারে না, হয়তো হার্ডওয়ার্ক আছে কিন্তু লাকেরও দরকার আছে। এর বাইরে একটা জিনিস আছে, লাক অ্যান্ড হার্ডওয়ার্কের পাশাপাশি আমি বলি যে ইউর লাইফ কনসিস্ট অফ 3 things: লাক, হার্ডওয়ার্ক অ্যান্ড অপরচুনিটি। সো ইউর লাইফের মানে তোমার লাইফের অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটিটাকে এনকেশ করতে পারাটাও একটা মানে ইয়ের ব্যাপার। সো 30% লাইফ লাক, 30% অপরচুনিটি অ্যান্ড 40% হার্ডওয়ার্ক। দিস ইজ 100% টু মি। সো এইটা হচ্ছে সূত্র, আমার সূত্র। এখন ওই যে ভালো ইনস্টিটিউশনের কথা আসছে না, এখানে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার জীবনের প্রথম আমি যে ইন্টারভিউ দিতে গেছিলাম, আমার জীবনের প্রথম, আমার এখন মনে হচ্ছে একটা টেক্সটাইল মিল ছিল, নাম বলছি না, সেই টেক্সটাইল মিল। ওই ইন্টারভিউটা আমি কিন্তু প্রথম নভেম্বরে পাশ করার পরে আমি পরে ফেব্রুয়ারিতে জয়েন করি, তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস কিন্তু বেকার ছিলাম। বই থেকে পাশ করার পরও বেকার মানে এলাকায় টিউশন করতাম, কোচিং সেন্টার পড়তাম, আর তখন একটু পাস করছি, একটু হানুমান পিরিয়ডও লাগে, মাত্র জাস্ট পাস করছি। তো আমার ইন্টারভিউটাতে তখন যে বসছে সে আমাকে জিজ্ঞেস করতেছে, সে আমার সিভিটা দেখলো, ও আচ্ছা বুয়েটের তো ভালো ছেলে তোমরা এসে, বাট তোমার স্কুলিংটা ভালো না। আচ্ছা আচ্ছা। তো মানে আমি কিন্তু আজকে 19 বছর এবং আমি প্রচুর ইন্টারভিউ বোর্ডে বসছি, আলহামদুলিল্লাহ। আমি সোফার অনেক ইন্টারভিউ বোর্ডে বসছি, অনেক ইন্টারভিউ লোকজন দেখছি, এবং আমার আজীবন এই কথাটা মনে থাকবে যে আমার সিভিটা দেখে বলছে তোমার স্কুলিং তো ভালো না, মানে স্কুলিংটা ভালো না, মানে
মানুষ মনে করে যে ধরো বইটা পড়তেছে তুমি নর্ডাম কলেজে পড়বা, তুমি ক্যারেট কলেজ থেকে আসবা, আর মেয়ে হলে তুমি বিকানেসে পড়বা, হলি ক্রসে পড়বা, বা ঢাকার ভালো স্কুল কলেজে পড়বা। তো আমি তো ঢাকার ভালো স্কুলে পড়ি নাই, আমি তো ঢাকার ভালো কলেজে পড়ি নাই। তো এটা তো ধরো এটাও তো আক্ষেপের মধ্যে আছে। তা আমি যদি ওই আক্ষেপ ধরে পড়ে থাকতাম তাহলে আমি জীবনে এই জায়গায় আসতে পারতাম না। এই যে কথাটা বললাম এটা কিন্তু সার্বজনীন ফর অল। মানে আমি আমার স্কুল কলেজ আমার নিজের দুঃখটা, এই যে তুমি সফলতা গল্প বলতে আসছো তো এখানে নিজের দুঃখের কথা বললাম, তো এই দুঃখটা যদি নিয়ে যদি আমি পড়ে থাকতাম তাহলে আমি ভালো ইউনিভার্সিটিগুলো পড়তে পারতাম না। এবং ওই দিনের পরে আই হ্যাভ সেট এ টার্গেট টু মাই লাইফ। আজকে আমি অফিসিয়ালি ইয়েতে বলতেছি, কি বলে, ওই কথাটা আমাকে এত স্ট্রাইক করছে আমার লাইফে, আজকে আমি বলে যাই তোমাকে, আই হ্যাভ সেট এ টার্গেট টু মাই লাইফ, আমি সারা পৃথিবী সব সেরা ইউনিভার্সিটি ডিগ্রি নেবো। আচ্ছা। অ্যান্ড আই টুক এন প্রফেশনাল ডিগ্রি ফ্রম MIT, আচ্ছা, US এর MIT স্লোন অফ স্কুল অফ ম্যানেজমেন্ট, আমি 15 দিনের কোর্স করছি। আই টুক এন ডিগ্রি ফ্রম IIM আহমেদাবাদ, ইন্ডিয়ার সবচেয়ে সেরা ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট IIM আহমেদাবাদ থেকে ডিগ্রি নিয়েছি। আমি আরেকটা ডিগ্রি এখন নিতেছি, এটা আমি বলবো না যেহেতু এটা এখন আমার চলতেছে, হইলে আমি পরে আমার যারা ফলো করে তারা জানতে পারবে। আই এম প্ল্যানিং ফর মানে 5 কন্টিনেন্টসের 5 টপ ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করবো। আচ্ছা, মানে ইটস নট লাইক দ্যাট আই গো মাস্টার্স অর পোস্ট গ্রাজুয়েট, এরকম না, কিন্তু আমি এখানে যাবো, এখানকাতে কোর্স দেবো। আমার কিন্তু ওই কন্টিনেন্টাল প্ল্যানটা আমাকে স্ট্রাইক করছে। এটা কিন্তু ওই রকম বা এটাকে ওই যে আমাদের তোমার সাথে কথা যে ট্রিগার পয়েন্ট লাগে, রাইট, একটা সিচুয়েশন লাগে, আমার একটা সিচুয়েশন আমাকে, মানে এই যে আপনি বলতেছিলেন যে এটার সাথে একটু কানেক্টেড কোশ্চেন, যে এইটার আগে আপনি বললেন যে আপনার পুরো হার্ড ওয়ার্কের একটা বিশাল জার্নি। কারণ অনেক সময় যেটা হয় কি, যারা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে তারা কিন্তু চিন্তা করে আমি তো ইউনিভার্সিটির ক্লাস করেই সময় পাই না, আমি আসলে লাইফে অন্য কাজ কীভাবে করবো বা এরকম। সেখানে আপনি একটা ফুল টাইম জব, তো সেখানে 8 ঘন্টা 9 ঘন্টা টাইম, তারপর যাতায়াত, এটা সেটা, তারপরে আবার রাতে ক্লাস করা, দেন বাসায় যে আপনার ফ্যামিলি, এবং ইন বিটুইন আপনি যে ক্লাস করতেছেন আপনাকে তো আসলে সেই পড়াটা নিজেও পড়তে হচ্ছে, কারণ এক্সামে তাহলে আপনি কি লিখবেন। সো এই যে পরিশ্রমের পিছনে আসলে অ্যাসপিরেশনটা কি ছিল, যে ট্রিগার পয়েন্টটা কি ছিল? ট্রিগার পয়েন্ট ছিল যে আমাকে এটা করতে হবে না, আই উইল নট বি এবল টু সার্ভাইভ। আচ্ছা, বিকজ আই এম চুজিং আ ট্র্যাক যেখানে আই উইল বি সারাউন্ডেড বাই অল বিজনেস গ্র্যাজুয়েট। সো ইফ আই ক্যানট কমপ্লিট বিজনেস গ্র্যাজুয়েশন কোর্স, একাডেমিক্যালি কোর্স না থাকলে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল যতই থাকুক, একাডেমিক একটা ল্যাকিংস তো থেকেই যায়। সো আমাকে ওইটা তো একটা করছে যে আমার একটা মাস্টার্স তো করাই লাগবে, তো ওইটা আমাকে একটা ট্রিগার পয়েন্ট দিছিল। তারপরে হচ্ছে যে এর বাইরে একটা ট্রিগার পয়েন্ট আছে, ভেরি পার্সোনাল ট্রিগার পয়েন্ট, এটা আজকে বলি যে আমার আব্বু, হি ওয়াজ মাই ফাদার, হি ওয়াজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। তো সে যেহেতু বাসা বড় ছেলে ছিল, তো সে চাইতেছিল মানে মাস্টার্স করতে চাইছিল, কিন্তু সে পারিপার্শ্বিক কারণে মাস্টার্স করতে পারে নাই, মাস্টার্স হয়নি, সে অনার্স কোর্স কমপ্লিট করছিল, চাকরি বাকরিতে জয়েন করলো, নাইট কলেজে জয়েন করতো, তখনকার আমলে 70s দেয়ার ওয়াজ এ লট অফ থিংস। তো তার মাঝখানে একটা আক্ষেপ ছিল। বাট আলহামদুলিল্লাহ আমার আব্বু, আমরা 4 ভাই বোন, আমার বড় বোন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, আমি IB থেকে মাস্টার্স করছি, আমার ছোট ভাই কৃষি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, তার ছোটরা জাহাঙ্গীর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, উই অল মাস্টার্স। আচ্ছা, সো বেসিক্যালি এইটা কিন্তু একটা, ওই যে বললাম যে একটা কিছু লাগে যে মানে আমি ছিলাম আমাদের ফ্যামিলিতে যে এখন পর্যন্ত মাস্টার্স করতেছিলাম না, তখন আমি দেখলাম যে আমারই মাস্টার্স হয় না, এখন তো আবার 2টা মাস্টার্স হয়ে গেছে। তো ওইটা আসলে পড়াশোনা করার ব্যাপারটা, ওইটা তো একটা আমাকে করছে, ইনসিস্ট করছে যে আমাকে কিছু করতে হলে, আর দিন শেষে শিক্ষার খুব দরকার। আচ্ছা, উইথাউট প্রপার এডুকেশন ইউ আর অ্যাকচুয়ালি আউট অফ দ্য বক্স, মানে বক্সের ভিতরে নাকি গুণাই ধরবে না। ইভেন কারেন্ট যদি আমি দেখি বর্তমান সিচুয়েশনে যে নিউ গভর্নমেন্ট ফর্মস হয়েছে বা এখানে যে ধরনের লোকগুলোকে চুজ করা হচ্ছে, অল এডুকেটেড, নান অফ পার্সন যে আমি চেহারা দেখে নিছি বা তার টাকা দেখে নিছি, বা প্রত্যেকটা লোক, তার মানে কি এই সব লোকগুলো যে এত জীবনে পড়াশোনা করছে, এত জীবনে হার্ডওয়ার্ক করে এই ডিগ্রিগুলো অর্জন করছে, আজকে কিন্তু তাদের পে অফ করতেছে। তারা কিন্তু মনে করতেছিল যে না, আমার এই ডিগ্রি করতেছি কি জন্য, আমি ডিগ্রি না করলেও তো অনেক কিছু মানুষ বিলিয়নার হইতেছে, অনেক কিছু হইতেছে, আমার তো পড়াশোনা, কিন্তু এখন কিন্তু তারা পে অফ করতেছে। এই জিনিসগুলো যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু আলটিমেটলি এডুকেটেড পিপল উইল গেট ইন টু দিস প্লেস। আমার এডুকেটেড পিপল যখন গেট ইন টু দ্য প্লেস হবে, এডুকেশনের সাথে ওই ইয়েতে মানে নন এডুকেটেড একটা বেসিক সমস্যা, এটা হচ্ছে এটা। আজকে এই এক্সাম্পলটা আমি সব জায়গায় দিই, আজকে কেন শ্রীলঙ্কা এত কুইক টাইমে রিকভার করলো? আচ্ছা, বিকজ দ্য কান্ট্রি হু হ্যাজ 99.9% লোক শিক্ষিত। আচ্ছা, নাইলে এটা এত সহজ হতো না। শ্রীলঙ্কা যে অবস্থায় চলে গেছিলো সেখান থেকে এখন তারা অলমোস্ট সব কিছু কন্ট্রোলে নিয়ে আসতেছে, দে আর কামিং ব্যাক।
দে আর ইন শ্রীলঙ্কার অবস্থা কিন্তু অনেক খারাপ অবস্থা ছিল, ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। তো সেখান থেকে কিন্তু তাদের মাইলের পর মাইল লাইনে দাঁড়ায় থাকতেছে, পেট্রোল স্টেশনে পেট্রোল ছিল না, কারেন্ট ছিল না, খাবারের দাম হাই 200%, 300% ইনফ্লেশন, কিন্তু তারা ব্যাক করলো কীভাবে? বিকজ অফ তারা এডুকেটেড। অ্যান্ড এডুকেটেড পিপলের একটা বড়ই হচ্ছে যে এডুকেটেড পিপল নোজ দ্য ট্রিক্স, এডুকেটেড পিপল নোজ দ্য সার্ভাইভাল ফর্ম, তারা কীভাবে সার্ভাইভ করতে পারবে, তারা কীভাবে ওই ট্রিক্সটা জানে। তো এবং তাদেরকে ম্যানেজ করাও সহজ হয়ে যায়। রাইট। সো দ্যাটস ওয়াই আই লাইক দ্য এডুকেটেড পিপল, যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আছে। বা না, ইটস নট নেসেসারি। আবার আরেকটা ব্যাপার আমি সবসময় বলি এই জায়গার মধ্যে, আমার আরেকটা কনসেপশন আছে, আমি এডুকেটেড পিপল চাই বাট নট হাইলি এডুকেটেড পিপল। আচ্ছা, ওই বাংলাদেশের মানে 100টা ইউনিভার্সিটি থেকে বস্তা পচা মাস্টার্স পাস করলাম আর আমি একটা চিঠি লিখতে পারি না, বা আমি একটা ইন্টারভিউ বোর্ডে বসে আমি কি পড়ছি আমার কোর্স নাম্বার মনে নাই, আই ডোন্ট। আমি আমার ইয়েতে বলছিলাম যে আমি বুয়েট লাইফের কথা আমি এমপ্লয় করতে পারি না, কিন্তু আমি এখন পর্যন্ত তুমি গুগল করো, আমি একটা ওপেন লাইভে বলতেছি, তুমি গুগলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স জিজ্ঞেস করো, আমি কোর্স নাম্বার বলে দিব। আচ্ছা, আমি কিন্তু ভালো ছাত্র না, আমার রেজাল্ট কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ না মানে মিডিওকার, সামথিং 3 উপর সিজিপি, যেটা বুয়েটের টিপিক্যাল 4-এর মধ্যে 3 উপর সিজিপি আছে, কিন্তু আমি কিন্তু কোর্স নাম্বার মানে এটা কি, মানে এটা হচ্ছে ইটস নট লাইক দ্যাট আমি এটা মেমোরাইজ করছি, ইটস লাইক দ্যাট আই হ্যাড অ্যাকচুয়ালি, আমি সিলেবাস কি আছে বা আমি অঙ্কটা হয়তো বা পারবো না বা ম্যাথ, কিন্তু সিলেবাসটা কি আছে আমি জানি, আই নো হোয়াট আই হ্যাভ রিড। ম্যাক্সিমাম বাংলাদেশের ম্যাক্সিমাম অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েট পাশ করার পর তারা জানে না, আর পাশ করার পর বাদ থার্ড ইয়ারে বলতে পারবো না ফার্স্ট ইয়ারে কোর্সে কি পড়ছে। এই জায়গাতে আমি একটা কোশ্চেন ভাই অ্যাড করে দিই। প্রথমত আপনি এডুকেশন সিস্টেম বা পড়াশোনার উপর অনেক বেশি এমফাসাইজ করার চেষ্টা করছেন, বাট কারেন্ট কনটেক্সটে একটা ভালো ব্যাপার হচ্ছে কি, আপনি যেই এডুকেশন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছেন তাদের শিক্ষার মানের সাথে আপনি যদি বাংলাদেশের একটা মেজরিটি এডুকেশন ইনস্টিটিউশনের শিক্ষার মান, বা কারণ শিক্ষকেরও তো একটা ব্যাপার আছে, আপনি যখন টপ একটা ইউনিভার্সিটিতে পড়বেন সেখানে যেই শিক্ষকরা কাজ করে বা পড়ায় তাদের পড়ানোর ধরন বা তাদের একটা জিনিস বোঝানোর ধরন সেটা কিন্তু আসলে হয়তো বা রেগুলার একটা ইউনিভার্সিটি বা একটা কলেজের সাথে ওটা কিন্তু নাই। তো এই জায়গাটাতে সবাই কিন্তু টপ ইউনিভার্সিটিতে বা টপ প্লেসে যাওয়ার আসলে সুযোগ হচ্ছে না। তো সেই জায়গাটাতে যে আসলে একটা টপ ইউনিভার্সিটিতে যাইতে পারে নাই, তো তার ক্ষেত্রে তার এই যে এডুকেশন বলতে আমরা যেটা বুঝাই যে শিক্ষাটা, এবং আপনি খুব রাইটলি একটা জিনিস পয়েন্ট আউট করছেন যে আপনি MBA এর ক্লাসে যে জিনিসটা পড়তেছেন সেটা আবার আপনি পরের দিন যে আপনার অফিসে কাজে লাগাইতে পারতেছেন। এই যে অনেক সময় আমরা যেটা হয় কি যে শিক্ষায় আমি আমার ইনস্টিটিউশন থেকে যা পড়তেছি সেটা আমি আবার আমার কাজের ক্ষেত্রে যে এটাকে কানেক্ট করতে পারি না, সো তখন একটা গ্যাপ তৈরি হয়, এবং তখন আমার মনে হয় কি যে এই ইউনিভার্সিটি পড়াশোনা দিয়ে কী করবে, এবং দেন ওই জায়গা থেকেই কিন্তু আসে যে আমি থার্ড ইয়ারে বসে আমি ফার্স্ট ইয়ারের কোর্সের কথা বলতে, কারণ আমি তো ওটার সাথে ডিপলি কোনো কানেকশনটা নাই। ডিপলি কানেকশন নাই দুইটা কারণ, এক নম্বর হচ্ছে হি হ্যাজ ফোর্সফুলি সেন্ট টু গেট দিস এডুকেশন। আচ্ছা, তার অথবা এই এডুকেশনটা পড়ার ইচ্ছা ছিল না, তার বাপ মা তাকে জোর করে ইঞ্জিনিয়ার বানাতে চাইছে, তার বাপ মা তাকে জোর করে ডাক্তার বানাতে চাইছে, এই জন্য তাকে এটা পাঠানো হয়েছে, কিন্তু সে আসলে এটার সাথে কানেক্টেড না, মেন্টালি কানেক্টেড না। ওয়েন ইউর হেড অ্যান্ড হার্ট জয়েন্টলি ওয়ার্ক দেন ইটস ওয়ার্কস, আচ্ছা, নাহলে জীবনে কোনোদিন হবে না। হেড কিভাবে কাজ করে লজিক্যাল, হার্ট কীভাবে কাজ করে ইমোশনাল। তো যখন ইমোশনাল লজিক্যালি কোনো একটা জিনিস কাজ হয় তখন এটার মধ্যে তখন এটা 100%। দুইয়ের নাম তো তোমাকে এখন কোনোদিন যদি 100 বারও মানে অন্ধ হয়ে যাও, মানে কোনো কিছু না পার, দুই নাম তো মুখস্থ হয়ে গেছে না, জীবনে কোনো ভুল করার চান্স নাই। কেন? বিকজ ইউ অ্যাকচুয়ালি নট মেমোরাইজ, এটা অটোমেটিক্যালি মাথা থেকে আসবে, হার্ট থেকে আসবে। কিছু বেসিক জিনিসগুলো যেটা আমাদের থাকে না, এথিক্স বা বেসিক জিনিসগুলো, এই বেসিকগুলো হচ্ছে আমাদের কানেকশন জায়গা থেকে আসতে হবে, যেটা অনেক সময় আমরা এই যেটা বলছিলাম যে ওই থার্ড ইয়ারের পরে ফার্স্ট ইয়ারে মনে করতে পারতেছি না কেন। তো ওইখানে তো আমি দুইয়ের নাম তো এখন আমি অনেক বড় বড় ছোটোবেলার কবিতা মুখস্থ পারি, রাইট। তো এটা তো আমি কেন ফার্স্ট ইয়ারটা সেকেন্ড ইয়ার তারপরে, কারণ আমি এটা তো ইমোশন দিয়ে পড়ি নাই, হার্ট দিয়ে পড়ি নাই রে ভাই, আমি কোনো রকমে পাস করার জন্য পড়ছি, এই সেমিস্টারটা ছেড়ে দিতে হবে, পরের সেমিস্টারে যাইতে হবে। কারণ কি ওই যে এইবার জায়গাটা আসি, কারণ হচ্ছে আমি ভালো ইনস্টিটিউশনে পড়ি নাই 1 নম্বর, কারণ হচ্ছে আমি ভালো সাবজেক্ট পাই নাই 2 নম্বর, কারণ হচ্ছে যে আমি এই সাবজেক্ট পড়তেই চাইনি 3 নম্বর, কারণ আমার সারাউন্ডিংসে কি ওইটা পড়ে না, আমি এটা চাই না, আমি এটা পড়বো না। এই বেসিক 4টা সমস্যার মধ্যে আমাদের গ্র্যাজুয়েটরা আছে। এই 4টা সমস্যার ভিতরে প্রথমত হচ্ছে স্টুডেন্ট বা গ্র্যাজুয়েটরা আছে। প্রথম যেই
তিনটা আপনি সমস্যার কথা বা প্রবলেমের কথা বলছেন, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমার কন্ট্রোলে নাই হয়তো বা, যে কারণ একটা জায়গাতে সিট তো লিমিটেড। আমি হয়তো বা অনেক ক্ষেত্রে এইখানে আমার একটা খুব মানে অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে আমি যখন এমআইটিতে গেলাম, তখন এমআইটিতে যে আমার পরের দিনে আমি চলে গেলাম এমআইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, কারণ যেহেতু আমি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি, তা আমি চিন্তা করে দেখে এসেছি ওরা যে এমআইটিতে বিশ্বের সেরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কি করে, ওদের ল্যাবে গেলাম। তো এমআইটি খুব সুন্দর জায়গা, ইউ ক্যান গো অ্যাক্সেস অ্যান্ড এভরিথিং ওপেন, কোনো সমস্যা নেই। মানুষজন আসে, সামার টাইম হয়েছে তো সামার টাইমে ওদের আবার ইউনিভার্সিটিগুলো একটু ক্লোজ, তো ল্যাব ট্যাবগুলো মানুষজন দেখতেছে। তো আমিও দেখলাম, তো আমি কোর্স কারিকুলামটা বাইর করার চেষ্টা করলাম যে আসলে পরে কি এটা এখন তুমি অনলাইনেও পাবা যে কি পড়তেছে। আমি ওইখানে যে এক প্রফেসরের সাথে কথা বলতে গেছিলাম যে আই হ্যাভ ইন্ট্রোডিউস মাই সেলফ, যে আমি এখান থেকে আসছি একটা কোর্সে, এখান থেকে এই জন্য আমি গেছিলাম কিন্তু বিজনেস স্কুলে। তারপর আমি যে কী পড়ে মানে ফার্স্ট ইয়ার, তা আই হ্যাভ ফাউন্ড দ্যাট মানে বুয়েটে যে কোর্স অলমোস্ট সেম কোর্স পড়ে এমআইটিতে। আচ্ছা, এমআইটিতে না ভাই, বাংলাদেশে যে প্রাইভেট ইউনিভার্সিটিতেও সেম কোর্সই পড়ায়। রাইট। বাংলাদেশের সরকারি ধরো দিনাজপুর হাজি দানেশও যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করলে সেম কোর্সই পড়াইতে হবে, বিকজ ইস কোর্স আর অ্যাক্রিডেটেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সেম কোর্স পড়তে হবে, সেম জিনিসই পড়তে হবে। সো ওয়াই দ্য ডিফারেন্সেস কামস ফ্রম? ডিফারেন্সেস নট কামস ফ্রম ইউর স্টুডেন্ট, আমি ডিফারেন্স না, ডিফারেন্স হচ্ছে আমার সারাউন্ডিং। আচ্ছা, ডিফারেন্স হচ্ছে এমআইটি বিং অ্যান ইনস্টিটিউট হু ইজ নট দ্য ব্রিঙ্গিং দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, they are bringing the best teachers, they are bringing the best teaching methodology. They have brought the best laboratory of the world, they have produced the best alumnus. Right. So একটা ইউনিভার্সিটি তুমি বুয়েটে পড়ছো, ইম্যাটেরিয়াল কিচ্ছু না, তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছো, ইউ ক্যান বি আ ভ্যালুয়েবল পারসন। Right. Coming to the point, how you are contributing your educations to your career. Right. সো এইটা কিন্তু ম্যাক্সিমাম লোকেই মিস করে, ওই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে চলে আসে। মানে আমার পয়েন্ট থেকে আমি বলতেছি না, বাংলাদেশে এরকম আরও, বাংলাদেশে আমি আই নো few CEO, very influential CEO came from the National University background and other. I know some few influential police officer, BCS cadres came from the National University things and others. So এখানে আসলে ওইটা বলার কোনো অবকাশই নাই যে আমি এখান থেকে আসি, because you have come through the same education system. আচ্ছা, একদম সেম কোর্সে পড়াশোনা, সব কিছু একই কোর্সে পড়তে হবে, নাহলে সে এই ডিগ্রি দিতে পারবে না। কারণ ডিগ্রি তো দিতেছে ইউজিসি থেকে অ্যাপ্রুভাল, ইউজিসি থেকে অ্যাপ্রুভাল তখনই দিচ্ছে যখন এই কোর্সগুলো এটার সাথে সমন্বয় হয়েছে কিনা সেটা। তো সেটা দেখে দিচ্ছে যে তুমি একই কোর্স পড়াশোনা করছো, তো এখন তুমি পড়াশোনা করছো সেম, তুমি বুয়েটে পড়ছো একটা ন্যাশনাল ইউনিভার্সিটি। যখন আমি ইন্টারভিউ বোর্ডে বসি, আই ক্যানট ডিফারেন্সিয়েট বুয়েটিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অর এনি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আনলেস হি পারফর্মস ওয়েল। আমি কখনোই আমাদের ইভেন এখনকার যুগে কি হচ্ছে, আমি তোমাকে আরেকটু আপডেট দিই, চাকরি প্রার্থীরা এখনকার যুগে আমাদের কাছে যখন বোর্ডে একটা লোক আসতেছে, আমাদের কাছে ভাইবা বোর্ডে যখন তার খবর মানে আসছে আগে থেকে প্রি-এক্সামিনেশন, ইনস্টিটিউশন লেখা থাকবে না কয়দিন পরে। আচ্ছা, লেখা থাকবে হিজ মাস্টার্স, হিজ অনার্স অন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হিজ অনার্স, হিজ মাস্টার্স। আমরা উই স্টার্টেড দিস সর্ট অফ থিংস কেন? সো দ্যাট ইউর সাবকনশিয়াস মাইন্ড, দ্য বোর্ডের সাবকনশিয়াস, আমি যখন বোর্ডে বসে আছি, আমি যখন দেখি যে আমরা বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ার একটা ছেলে ওই পাশে, আমি কিন্তু কনফার্মেশন বায়াসে চলে যেতে পারি। এটা যাতে না হয়, ইনস্টিটিউশন থাকা এখনকার যুগে ইন্টারভিউ বোর্ড বা এই কয়েকদিন পরে সিভিতে ইউ ক্যানট পুট ইউর রিলিজন, ইভেন ইউ ক্যানট পুট ইউর ম্যারিটাল স্ট্যাটাস, বিকজ ইটস অলসো ইনফ্লুয়েন্স ইউ। ও আপনি বিয়ে করছেন, কবে বিয়ে করছেন? ও আচ্ছা বাচ্চা আছে না, তাহলে তো আপনার একটু সময় দিতে পারবেন না। তার মানে কি ইউ আর জাজিং হিমসেলফ অর হারসেলফ, একটা এমপ্লয়ার, একটা লোককে আমি জাজ করতেছি যে আসলে এটার জন্য আসে নাই, তার জায়গাতে অন্য কিছু নিয়ে জাজ করতেছে। সো তার জন্য আমার জন্য দরকার হচ্ছে একটা মাস্টার্স, আমার জন্য দরকার হচ্ছে একটা ছেলে যে আমার পারপাস সার্ভ করতে পারবে। বাট তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার ডিটেলস এগুলো যখন চলে আসতেছে, তখন কিন্তু আমি মানে বায়াসনেসে আমার পরিবর্তন হয়েছে। সো এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ওভার দ্য ইয়ার্স চেঞ্জ হচ্ছে। সো আমি বলবো যে যারা যে ইনস্টিটিউশন বা যেখান থেকে আসুক না কেন, গিভেন ডেইজে বা বোর্ডে যদি সে পারফর্ম করতে পারে, ভেরি হাইলি লাইকলি হিল গেট আ চান্স ইমেটেরিয়াল টু হুইচ ইনস্টিটিউশন। হ্যাঁ, আপনি নিজে তো ধরেন মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাজ করছেন, একদম হয়তো বা ছোটো জায়গা থেকেও কাজ করার সুযোগ হয়েছে অল্প কিছুদিন, দেন মাল্টিন্যাশনালে গেছেন, অ্যান্ড এখন তো বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট বিজনেস গ্রুপে আপনি কাজ করেন। তো আপনি ইন্টারভিউ বোর্ডে বসারও আপনার সুযোগ হয়। তো এই জায়গাটাতে একটা ইন্টারভিউ বোর্ডে যে আপনি আসলে
একটা ক্যান্ডিডেটের ভিতরে আসলে কি দেখতে চান? একটা তো আছে এডুকেশন কোয়ালিফিকেশন, তো সেই একটা পার্ট আছে, এবং সে যেই কাজটার জন্য এখানে আসছে সেইটারও একটা পার্ট আছে, বাট এইটা ছাড়াও একটা পার্সনকে সিলেকশনের জায়গাতে আসলে সিলেকশন ক্রাইটেরিয়াগুলো কী থাকে, এবং যেই পার্সনটা এখন ইউনিভার্সিটিতে আছে সে আসলে তার নিজেকে এই যে তার ফার্স্ট জব বলি বা সেকেন্ড মানে ইন্টারভিউর জন্য বা একটা অর্গানাইজেশনের জন্য সে নিজেকে কীভাবে প্রিপেয়ার করতে পারে বলুন? এই যে এটার মধ্যে আমি আরেকটা কোশ্চেন আনসার মাঝখানে আমি দিতে চেয়েছিলাম, ভুলে গেছি ওইটা অনুষ্ঠানটা, যে ফার্স্ট জবে টাকার ব্যাপার বা একটা কথা হয়েছিল কিছুক্ষণ আগে, ওইটা একটু বলি। এনি ফার্স্ট জব, গ্র্যাজুয়েট, ইউ গট এ জব, ইউ জয়েন ইট। আচ্ছা, মানে ডে ওয়ান উইদাউট এনি থিঙ্কিং। বসে থাকা উচিত হবে না, একদিনও বসে থাকা যাবে না। আমি 5,000 টাকা 2,000 টাকাও চাকরি পাইছি কালকে জয়েন। ইট ম্যাটার্স, ইট ম্যাটার্স লট। কেরকম ম্যাটার্স করতেছে, আমি কোন কোম্পানি চাকরি করছি সেটাই ম্যাটার। যখন আমি সেকেন্ড ইন্টারভিউতে যাচ্ছি, ইট ইজ ইউর সেকেন্ড ইন্টারভিউ, রাইট? তখন যে এমপ্লয়ার বোর্ড বলবে সে অলরেডি চাকরি করে একটা জায়গায়। আমরা কি দেখি না সে কয় মাস চাকরি করছে, কয় বছর চাকরি, এত টাকার টাইম। একটা সিভি দেখার জন্য 6 সেকেন্ড টাইম থাকে আমাদের। আচ্ছা, একটা সিভি দেখার জন্য বোর্ডের লোকের জন্য 6 সেকেন্ড টাইম থাকে, ইন্টারভিউর জন্য 15 মিনিট টাইম থাকে। 15 মিনিটের মধ্যে কোশ্চেন হয় 40টা। তো ওই 40টার জন্য মানুষজন, আমি কোশ্চেন করতেছি কিন্তু আমি জাজ করতেছি, কোশ্চেনটা শুনে আমি তাকে জাজ করতেছি যে কী হইতেছে, কারণ সবার কোশ্চেন করার সুযোগ থাকে না। রাইট। ইন্টারভিউ বোর্ডে 5-6 জন বসলো, 5-6 জন কোশ্চেন করতে পারতেছে না, কোশ্চেন করতেছে হয়তো বা 2-3 জন। ওই 2-3 জন কোশ্চেন কিন্তু বাকি মার্কিং কিন্তু ওরা ওই কোশ্চেনের উপর ভিত্তি করেই করতেছে। সো এখন যে ইন্টারভিউ বোর্ডে বসতেছে তার কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে টু কনভিন্স দ্য বোর্ড দ্যাট হি ইজ হিয়ার টু গেট দ্য জব। রাইট। এইটা কিভাবে আসলাম আমি বলি, একটা ট্রিক আমি দেই সবাইকে। আচ্ছা, এইটা আজকে একটা বলে যাই, এই যারা শুনতেছে, সিক্রেট রেসিপি। হ্যাঁ, সিক্রেট রেসিপি টু গেট আ জব ইজ দ্য জব আই ডোন্ট ওয়ান্ট। আচ্ছা, যে চাকরিটা আমি চাই না। হ্যাঁ, আমি ভাই আসছি, আমার চাকরি না হইলেও আমার কোনো কিছু আসে যায় না। আচ্ছা, আমার আরো 4টা ভাইবা আছে সামনে, বা আমার আরো 2টা অ্যাপয়েন্টমেন্ট লেটার ঘুরতেছে, মানে ফিল লাইক দিট না থাকলো এই ফিলটা দিতে হবে, মানে ওই বিশ্বাসের জায়গাটা, ওই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে যে না আমি এই জব না পেলে আমি মারা যাব। ম্যাক্সিমাম লোক এসে এমন একটা অবস্থা করে, এমন একটা অ্যাটিটিউড করে যে এটা আমার লাগবেই, ভাই এই জবটা না হইলে কালকে মারা যাব, মানে ফ্যামিলি সবাই মারা যাচ্ছে বা এই রকম একটা সমস্যা হচ্ছে, এটা আমার লাগবে। তখন এই জবটা তার হয় না। আচ্ছা, সো দ্য ওয়ান অ্যান্ড অনলি, এই কথাগুলো যখন বলে তখন আপনি না যখন না এরকম ভাবে বলে না আসলে, মানে তার অ্যাটিটিউডটা এরকম হয়। তো ওই জায়গাতে তখন, আর এটা হওয়ার পরে কি হয়, মানে আমি একটু বলি, এটা হওয়ার পরে মানে এই কখন আমরা বুঝি যে সে এটা বলতেছে আর কি প্রক্রান্তরে। আচ্ছা, যখন তাকে জিজ্ঞেস করা হয় তুমি এটা বলো বা আপনি এটা বলেন, মানে মানে মিক্স ইট আপ, মানে সে কিন্তু উত্তরটা জানে কিন্তু তার ওই ডেসপারেশন তার পাইতে হবে, হারলাম উত্তরটা ভুল দিয়ে দিই তখন তো আমার চাকরিটা হবে না। ওই যে তাকে কনফিউজড রিড করে দিতেছে মাইন্ড, সাথে সাথে তার ওই কোশ্চেনটা সে, মানে যে কোশ্চেনটা সে পারতো, যে কোশ্চেনটা খুব কমফোর্টেবলি দিতে পারতো, সে কোশ্চেনটা দিতে পারে না। আর যখনই দিতে পারে না তখন তার মার্কিং গোয়িং ডান। রাইট। আমি তো ইউ আর গেটিং এ জব ইন 15 minutes বাই, বাট ইটস ইম্পসিবল একটা থিংস। রাইট। বাট দ্যাট 15 minutes, mind you, that 15 minutes is the time that you have to get this ভাইবা বোর্ড কনভিন্স। কীভাবে কনভিন্স করবো? সো মোস্ট অফ দ্য কেসেস দ্য আইডিয়া হচ্ছে, আমি তো অনেকগুলো ভাইবা বোর্ডে বলছি, আমার একটা খুব ইন্টারেস্টিং ভাইবাটা ছিল, আমার এক জায়গায় এটা শেয়ার না করে পারতেছি না, মানে আমার মাল্টিনেশনালের অভিজ্ঞতায় ভাইবা বোর্ডে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি তো ঢাকায় নারায়ণগঞ্জে বড় হয়েছো, ঢাকায় পড়াশোনা করছো, কিন্তু আমরা তো তোমাকে ঢাকার বাইরে একটা জায়গার জন্য প্ল্যান করতেছি, সো হোয়াটস ইউর প্ল্যান? মানে তখন মানে আমি তো আই ওয়াজ জাস্ট 1 year 2 year মানে চাকরি করছি। তো আমরা সেড হোয়াট ইজ ইউর প্ল্যান, দেন আই সেড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস অর সামথিং লাইক দ্যাট, দেন আই সেড আচ্ছা ওইখানে কি কারেন্ট আছে? আচ্ছা, I did this question intentionally, আচ্ছা, to make the board puzzles that what? মানে এটা কি আই হ্যাভ ক্রিয়েটেড ইমপ্রেশনস, আই হ্যাভ ক্রিয়েটেড মোমেন্টস টু দ্য ইন্টারভিউ বোর্ড, যাতে তারা আমরা ভুলে না যায় জীবনে কোনোদিন। এবং মজার ব্যাপার হলো আমি ওই চাকরিটা যখন পাইলাম, আমি যখন ওইখানে গেলাম, পরবর্তীতে যখন আমাকে ওই পোস্টিং, এমন একটা জায়গায় পোস্টিং দেওয়া হলো যেখানে কোনো জুনিয়রকে কখনো পোস্টিং দেওয়া হয় নাই, মানে ফ্রেশকে কোনোদিন ওইখানে পোস্টিং দেওয়া হয় নাই। এখানে সবসময় অন্য পজিশনে যারা সিনিয়র করে তারা ওইখানে চাকরি করতো। তো তখন ওই ম্যানেজারকে, যারা ইন্টারভিউ বোর্ডে বসছিল, ওই ম্যানেজারকে মানে ফোন করে বলছে যে একজন পাঠাইলাম। আমি যখন পৌঁছাইছি ওই ম্যানেজার আমাকে বলছে ঢাকা থেকে বলছে একজনকে পাঠানো হয়েছে। তার মানে আই হ্যাভ ক্রিয়েটেড অ্যান ইমপ্রেশন টু দ্য বোর্ড যে আই এম ডিফারেন্ট। না, ইন্টারভিউ বোর্ডে অনেক সময় যে ইন্টারভিউ শেষের দিকে কিন্তু এই কোশ্চেন করার জন্য আমি কিন্তু কোনো, আমার আইবিআই ভাইবা বোর্ডের কথা আমার মনে আছে, আইবিআই ভাইবা বোর্ডে আই ওয়াজ লাফিং। আচ্ছা, তা আমি মানে আমাদের মিস ওইখানে বাসায় মিস আমাদের পরে ক্লাস নিচ্ছে, ম্যাম বলছে হোয়াই ইউ আর লাফিং,
You are an IBA board viva is very interesting. Laughing man, I'm just মানে একটু হাসি মুখ আর কি, হ্যাঁ। তো লুকস লাইক ইউ আর বিট অফ নর্মাল, আমাকে বলতেছে আমি ইয়েস আই নর্মাল। ভাই আমি তো এর আগের বার একবার বাইবাতে বাদ পড়ছি, এবার বাদ পড়লে আমার কোনো সমস্যা নেই। আমি এর আগেও একবার বাইবাতে বাদ পড়ছিলাম সেকেন্ড টাইম। তো বলছে they took it মানে হয়তো বা এটাও একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে। মানে আই এম সেইং দ্যাট ইউ ডু দিস সর্ট অফ ক্রেজিনেস ইন ইউর স্টাফস। লাইক আমার কাছে মনে হয়েছে যে না, আমি যদি না পাই কী করণীয়, আমার তো কিছু করার নাই। But I try to make myself easy into the interview board. I've just given you this 2 example so that যারা ইন্টারভিউ বোর্ডে বসেছে তারা কিন্তু ওই জিনিসটা কিন্তু করতে পারে in a different ways, in a confident way, so that actually it can help them. যে হ্যাঁ তারা ওই ইমপ্রেশনটা ক্রিয়েট করছে, ওই ছেলেটা হ্যাঁ he looks like is different. People choose the different things. People কখনই এক্সেপশনাল কোন একটা জিনিস যদি হয়, হ্যাঁ অবশ্যই এক্সেপশনালিটিটা দেখতে চাই। এতগুলো লোক, আমরা 30 জন লোকের ভাইবা নিতেছি, তো 30 জন লোকের মধ্যে আগে একটা ছেলেকে আমরা কেন চুজ করতেছি? অবশ্যই সে সামথিং কিছু দেখাইছে, রাইট। আর যদি আরও 5 জন দেখায় থাকে তখন 5 জনকে শর্ট করে আবার তাদের মধ্যে আলাদা করতেছে। কিন্তু ওই 5 জনকে কেন চুজ করলাম 30 জনের মাঝখানে? এই 5 জন নিশ্চয়ই করে কোনো একটা ইউনিক ব্যাপার সে ক্রিয়েট করছে। আর এটাকে ট্রান্সলেট করে আবার একটু জবের ক্ষেত্রে আসি, এটা একটু ইলংগেট করি। জবের ক্ষেত্রে আমি আমার লোকজন থেকে শুরু, আমার টিম মেম্বার এবং সবাইকে আমি বলি, তুমি যে কাজ করতেছো এই কাজ করার জন্য তুমি যদি মনে করো তোমার প্রমোশন পাবা, ইউ উইল নট গেট ইউর প্রমোশন। আচ্ছা, কারণ তুমি যে কাজ করছো এই জন্য তোমাকে যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় মান্থলি। প্রমোশন মানে বেশি টাকা, আচ্ছা, প্রমোশন মানে বেশি রেসপন্সিবিলিটি। তার মানে তুমি তোমার জবের বাইরে কি করতেছো এইটা যদি দেখাইতে পারো, ইউ ক্যান ডিজার্ভ প্রমোশন। দেন মানে তুমি বেশি কাজ করতে পারবে, প্রিপেয়ার্ড আছো। আর আমাদের সময় ম্যাক্সিমামই আমরা যারা কাজ করি বা ক্যারিয়ার, আমরা সবসময় মনে করি এই কাজ করতেছি আমার প্রমোশন হয় না, আমাকে তো জবে আমার তো প্রমোশনই দিচ্ছে না বস। তো তোমাকে যে প্রমোশন দিবে বস, তোমার প্রমোশন করার জন্য করছোটা কি? তোমার টার্গেট যার সেলস এই 100% সেলস করতেছো এই জন্য তুমি মনে করতেছো তুমি প্রমোশন পাবা? তোমার টার্গেট 100, তুমি 100 বিক্রি করছো, তোমার প্রমোশন নো। তুমি 100 জায়গায় 200 করতেছো, 200 জন্য তুমি পাবা? নো, 200 জন্য তুমি ইনসেন্টিভ পাও। আচ্ছা, সেলসের ক্ষেত্রে নো, তুমি ইউ ক্যানট আস্ক ফর প্রমোশন ইন সেলস। 100 জায়গায় যদি 1000 করো, এই 1000 জন্য তুমি ইনসেন্টিভ পাইতেছো। আচ্ছা, তাহলে কেমনে আমি সেলস থেকে প্রমোশন পাইতে পারি? আচ্ছা, ইউ ডু সামথিং হুইচ ইজ বিয়ন্ড সেলস। You show something like skills, you show something dedications, you show some things different. That's actually create most. So আমি একটা আমার আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার বস গেছে ইয়েতে, মানে আমরা তখন সেলসের বাইরে, সো ঢাকা থেকে বাইরে বিগ বস গেছে। তো বিগ বস যাওয়ার পরে টিম মিটিং করে চলে গেছে। সো হোয়াট আই ডিড অ্যাট নাইট, সে ফ্লাইটে করে ঢাকা চলে আসছে, আমি তাকে একটা টেস্ট করলাম। আসসালাম স্যার, গুড ইভিনিং, হোপ ইউ হ্যাভ সেফলি রিচড এট ইউর হোম। আচ্ছা, এটা কিন্তু তেল না। আচ্ছা, এটা কিন্তু অনেকে তেল মনে করবে। আমার এর ব্যাপারে একটা কথা খুব ইন্টারেস্টিং আমি বলি, বাংলাদেশের মানুষ মনে করে তেল ছাড়া কেউ উপরে উঠতে পারে না, তেল ছাড়া। আমি বলি যে ছেলেটা তেল দিয়ে উপরে উঠছে, পারলে ওর মতো তুমি একটু তেল দাও। যদি না দিতে পারো তাহলে দিস ইজ ইউর ইনক্যাপাবিলিটি, দিস ইজ হিজ ক্যাপাবিলিটি দ্যাট হি ক্যান ডু দ্য ওয়েল ইন পারফেক্ট টাইম। তুমি দিতে পারো নাই, তুমি সুযোগ মিস করছো। আরও তো 15 জন মিটিংয়ে ছিল, কোনো বান্দা তো তাকে SMS পাঠায় জিজ্ঞেস করে নাই যে স্যার আপনি কি ঠিক পৌঁছাইছেন কি না। তাই আমি যে ইমপ্রেশনটা ক্রিয়েট করলাম, আমি যে মোমেন্টটা ক্রিয়েট করলাম, এই মোমেন্টটা একটা দাম আছে না? ওই হেড অফ সেলস কি কোনোদিন ভুলবে? না। তা আমাকে এটা তো আমার কোনো একাডেমিকের লেখা নাই, এটা তো আমার বস আমার বলে নাই, আমি ঠিক করলাম, এটা তো আমার সেলসের বাইরে। আমি যদি 100 জায়গায় 50% সেল করে জীবনে জিজ্ঞেস করবে না, কারণ আমি 50% সেলস করলে কি হবে, আমার মতো 100 জন অফিসার আছে যারা হয়তো বা কি 500% করে এটা মিটাই দিছে, কিন্তু আমার বস তো দেখছে যে সে এটা টেস্ট পাঠাইছিল। কানেকশনস, মানে রিলেশনশিপস ম্যাটার্স আ লট। রিলেশনশিপ আমি একটা ওই বলতেছিলাম, আমার নেক্সট এডের স্পিকারের আমার হচ্ছে যে, মানে ফার্স্ট এডের আমার ছিল এটা, যে হাউ আই বিলিভ দ্য রিলেশনশিপস ইজ দ্য অনলি থিংস দ্যাট ইউ ক্যান গ্রো আপ। উইদাউট কানেকশনস, রিলেশন, ইউ ক্যানট গ্রো আপ। আমি একটা খুবই ইন্টারেস্টিং জিনিস বলি, ডোনাল্ড ট্রাম্পের একটা খুবই এক্সাম্পল আমার কাছে খুব মজা লাগে। ডোনাল্ড ট্রাম্প একবার বলতেছে যে, একটা পোস্টে ডোনাল্ড ট্রাম্প একজন 35 ইয়ার্স ওল্ড একটা মেয়েকে বসাইছে,
তা ডোনাল্ড ট্রাম্পের নিয়ে অনেক ধরনের কথা মানুষের মাঝখানে বলছে, সে কি রে ভাই এখানে ওই পোস্টে জীবনে কোনো 65 নিচে কোনো লোক বসে নাই, আর কোনো মহিলাই বসে নাই, সে আনছে তো আনছেই, 35 বছর একজন মহিলার এনে বসেছে এখন, এবং সে 5 বছর কাজ করছে, 5 বছর তার সাথে ছিল। তা আই ওয়াজ সারপ্রাইজ টু সি যে আসলে কে। পরে ঘটনা ওই মেয়ের প্রোফাইল যে দেখি, শি ইজ গ্র্যাজুয়েট ফ্রম স্ট্যানফোর্ড, আচ্ছা, অ্যান্ড হি হ্যাজ রাইটলি পিকড হার। এখন কথা হচ্ছে যে আমি যখন চালাবো কোনো কিছু, আমি যখন আমার টিম চালাবো, আই উইল চুজ মাই পিপল, আই উইল চুজ মাই কমফোর্টেবল পিপল উইথ মি, সো দ্যাট আই ক্যান রান দিস থিংস স্মুথলি। অ্যান্ড এটাতে যদি কারো মনে হয় তেল, এটা যদি কারো মনে হয় এই আদার সমস্যা, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। বাই ইট ইজ ইউর ফল্ট দ্যাট ইউ কুডন্ট ব্রিং নোটিস টু হিজ মাইন্ড যে আমার এখানে যাইতে হবে। তুমি তোমার আর্জেন্সিটাই কখনো দেখাও না এখানে। সো দ্যাটস কল মাই থিওরি, ইফ ইউ রিকল মাই থিওরি, লাক অপরচুনিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক অপরচুনিটি। You have missed the opportunity. ওই ক্রিয়েট করে নিতে হয় আর কি। Opportunity never comes. Opportunity never comes. The successful people created opportunity for their birds. তারা তাদের মতো করে অপরচুনিটি ক্রিয়েট করে। তো তাদের এটা এমন না যে আমি কালকে সকালে আমি নিজে একটা অপরচুনিটি ক্রিয়েট করলাম আর আমি ওইখানে চলে যাবো, ইম্পসিবল। মানে অপরচুনিটি আসবে, আমি এটা যাবো, অপরচুনিটি ক্রিয়েট করে নিতে হবে। সো এই জায়গাগুলোতে গ্র্যাজুয়েটরা অনেক সময় মিসিং লিঙ্ক থাকে। আচ্ছা, আমরা অনেক সময় গ্র্যাজুয়েটদেরকে অনেক সময় এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস। হ্যাঁ, ওই ইন্টারভিউ শেষে যে এইখানে কিন্তু অনেক প্লে করার জায়গা থাকে। আচ্ছা, ইউ উইল গো গুগল অ্যান্ড ফাইন্ড 100 অফ দ্য কমন কোশ্চেন্স। বলবে যে হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে, আপনাদের ওয়ার্ক পলিসি কি, আপনাদের এই বিজনেস পলিসি কি। ম্যাক্সিমাম লোকজন বলছে এই পোস্টের বেতন কত। হ্যাঁ, মানে ফরম্যাটেড কোশ্চেন, বাট এইটার এই একটা কোশ্চেন দিয়ে চাকরি পাওয়া যায়, আনসার দিয়ে চাকরি পাওয়া যাবে না, শুধু একটা কোশ্চেন করে চাকরি পাওয়া যাবে। তো ভাই এখন আসলে যেটা মনে হতে পারে যে এই যে ইন্টারভিউ বোর্ডে শেষ যে কোশ্চেন, সেটার ভিতরে আপনি জিজ্ঞাসা করছেন যে ওই জায়গায় কারেন্ট আছে কিনা। তো এই কোশ্চেনটার ভিতর দিয়ে হয়তো বা এরকম একটা জিনিস হতে পারে যে আপনার কিউরিয়াসিটি বোঝা যায়, যে আপনি আসলে জিনিসপত্র সম্পর্কে কতটুকু কিউরিয়াস, বা আপনার চিন্তা ভাবনাটা কেমন। মানে এমন না যে আবার এমন একটা কোশ্চেন, মানে একটা বেফাস কথা বলে সেটা হবে না, রেদার হচ্ছে এমন একটা কোশ্চেন যেটার মাধ্যমে অ্যাটলিস্ট একটা মানুষের ভিতরে যেই সমস্ত গুণাবলী বা এই থাকা দরকার সেইটার একটা হয়তো বা রিফ্লেকশন আসবে। একটা হতে পারে কিউরিয়াসিটি, আর একটা হতে পারে যে সে অনেক বেশি এমপ্যাথেটিক একটা পার্সন, মানে যে কোনো একটা ইমোশনাল জায়গা হয়তো বা ট্রিগার করতে হবে। মানুষের মোটামুটি 5-6টা ইমোশনাল বিহেভিয়ার থাকে, সো সেইখান থেকে কোনো একটা জিনিস হয়তো বা ট্রিগার হইলে তখন আরেকটা জায়গা থেকে হইতে পারে। যেমন আমরা অনেক সময় ইন্টারভিউ বলি তোমার নিজের সময় স্টোরি জানতে চাই, মানুষ না অনেক সময় নিজে কি করছে এটা ভুলে যায়, নিজের স্টোরি নিজে ভুলে যায়। আমিও অনেক কিছু ভুলে গেছি, আমাদের সবাই আমরা ভুলে যাই, এটা মানুষ তো ভুলে মনে, গোল্ডফিশের মতো আমরা একটু বড় আকারের গোল্ডফিশ, তো আমরা সবই ভুলে যাই, সবকিছু খুব দ্রুত ভুলে যেতে পছন্দ করি। সো এখন এই নিজের স্টোরিগুলো সুন্দরভাবে বলতে পারে না অনেক সময়, সেই স্টোরিগুলো বলতে পারলেও কিন্তু তার একটা ইমপ্রেশন, মানে মেইন কথাটা হচ্ছে কি, মেইন কথা টু ক্রিয়েট সাম মোমেন্টস, টু ক্রিয়েট সাম ইমপ্রেশন, যে কারণটা ইউনিক সিচুয়েশন তৈরি করা, যে ইউনিক সিচুয়েশনটা তাকে অন্যান্যদের কাছ থেকে আলাদা করে দিবে। সো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হয় ইন্টারভিউ বোর্ডে। যাই হোক, আমরা ইন্টারভিউ ক্যারিয়ার অনেকগুলো জিনিস নিয়ে কথা বলছি, বাট আমি আসলে যে জায়গাটাতে আমার পার্সোনাল কিউরিয়াসিটি আছে সেটা হচ্ছে আপনি বুয়েটে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এর পরবর্তীতে আপনি আপনার ক্যারিয়ারের একটা লম্বা সময় ধরে বিজনেস ডেভেলপমেন্ট বা সেলসের ভিতরে ইনভলভ ছিলেন, এবং আপনি যে সমস্ত সেলস টিম লিড করছেন সেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে হাই অ্যাচিভার বা ওই টাইপের জায়গাগুলোতে গেছে, এবং আপনি যেই ফিল্ডে কাজ করা মানুষ, বিশেষ করে এনার্জি সেক্টর বা এলপিজি বা এই টাইপের জিনিসপত্র, এখানে কিন্তু যেই রিটেইলার বলি বা তারা মানে খুবই যে জ্ঞান বুদ্ধি সম্পন্ন বা খুবই হাইলি এডুকেটেড বা ওই টাইপের জিনিস না আর কি। তাদের চিন্তাভাবনার ধরন, আমি ছোটো করে বলতে চাই না, কাউকে ছোটো করার উদ্দেশ্য না, তাদের চিন্তাভাবনাটা আসলে ডিফারেন্ট। তো সেই জায়গাটাতে এই মানুষগুলোকে ম্যানেজ করে ফাইনালি এরকম একটা জিনিস অ্যাচিভ করা, অনেক সময় যেটা হয় আমাদের চিন্তাভাবনা থাকে যে 4 বছর পড়াশুনো করবে বিবিএ বা ওই সেলসের, এবং তারাও হয়তো বা সেলসের জিনিসটা এত ভালো হয়তো বুঝে উঠতে পারে না। তো প্রথমত ট্রানজিশনটা কেন, আর দ্বিতীয়ত হচ্ছে এই ট্রানজিশন করার পরেও এটা একটা সাকসেসফুল ট্রানজিশন কীভাবে হইলো? এই কোশ্চেন আনসার আমি এইভাবে দিই কি, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন। জাস্ট একটু অ্যাড করে দিই, অনেক সময় যেটা হয় কি যে আমরা যেই সাবজেক্টে পড়াশোনা করি সেটা থেকে বাইরের দিকে নন ট্র্যাকে যেতে হয়। হ্যাঁ, তো সেটা নন ট্র্যাকে যাওয়ার ব্যাপারটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে
মানে আমার ট্র্যাকে যথেষ্ট চাকরি নেই দেখে আমি নন ট্র্যাকে আসছি, বাংলা হিসাব, এর মাঝখানে আর কোনো কিছু নেই। যদি আমার ট্র্যাকে যথেষ্ট পরিমাণ বেতন দিয়ে ভালো চাকরি থাকতো তাহলে কেউ তার নন ট্র্যাকে চাকরি করতে চাইতো না, সবাই তার ট্র্যাকে চাকরি করতে চাইতো। এখন এটা গেলো 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন আনসারটা আসি, ওই যে আমার ট্রানজিশনের কোশ্চেন আমার মাথায় যেটা সর্বপ্রথম স্ট্রাইক করছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন, এটা আমাকে খুবই স্ট্রাইক করতে একটা কথা। আমাকে একজন জিজ্ঞেস করছিল অনেক আর্লি একটা ক্যারিয়ারে যে তুমি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো তুমি আমাকে বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন। হিউম্যান অ্যান্ড মেশিনের একটা বড় ডিফারেন্স হচ্ছে মেশিন লিসেন টু হিউম্যান। আচ্ছা, মানে মেশিন হিউম্যানের কথা শোনে, আর হিউম্যান কারো কথা শোনে না। আচ্ছা, মানুষ কারো কথা শোনে, অনেক বেশি লিবারেল। আমি কারো কথা শুনবো না, এটাই এই জন্য আমি হিউম্যান। আমার মস্তিষ্ক আমি চিন্তা করতে পারি, আমি অন্য লাইনে যাব। ইভেন যে অন্যান্য পশু পাখিও যাদের মাঝখানে যতটুকু ঢুকে যায় ততটুকু মধ্যে কাজ করে, কিন্তু হিউম্যান কিন্তু যা বুঝে সেটা করে না, অন্য একটা কাজ করে বসে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন হিউম্যান মেশিন। আমি সকালে যে মোটরটাকে ছেড়ে আসছি প্ল্যান্টের ভিতরে, সেই মোটরটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই একই রকম একই স্পিডে একইভাবে প্রোডাক্ট দিয়ে যাচ্ছে। কিন্তু সকালে আমি যে লোকটারে বললাম যে এই কাজটা করবা, একটা টাস্ক দিলাম, বিকেলের দিকে সেই টাস্কটা করে নাই, তার এইটা সমস্যা হয়েছে, তার মেন্টাল ডিপ্রেশন হয়েছে, মন খারাপ হয়েছে, করে নাই, করতে পারে, করবো না, ইচ্ছা হয় নাই, করে নাই। তার মানে হচ্ছে মানুষকে কন্ট্রোল করা যায় না, মেশিনকে কন্ট্রোল করা যায়। আর মেশিনকে যখন কন্ট্রোল করা যায়, আমি যখন ইঞ্জিনিয়ারিং চাকরি করতেছিলাম তখন আমার মাঝখানে এই জিনিসটা আমাকে খুব স্ট্রাইক করলো, যে তখন আমাকে এমন একটা পজিশনে যেতে হবে, ইটস নট অ্যাবাউট সেলস, আই ওয়ান্ট টু ডিল উইথ দ্য পাবলিক। সেলস হচ্ছে একটা কোম্পানির একটা ফাংশন, এই ফাংশনটা সবচেয়ে বড় ফাংশন, ইম্পর্টেন্ট একটা ফাংশন। এই ফাংশনকে তুমি যদি লিড করতে পারো তাহলে তুমি কোম্পানির অনেক কিছু ভালো বুঝতেছো, অনেক লোকের ই করছে। কিন্তু বাইরে আসো, ম্যাক্রো ইকোনমিক্সে আসো, তুমি একটা কোম্পানির, আরও একটু বড় তুমি একটা ইন্ডাস্ট্রি, আরেকটা জায়গায় তুমি একটা কান্ট্রি। সো যারা কান্ট্রি চালায়, তারা দেশ চালায়, তারা কিন্তু পাবলিক ফাংশনকে, পাবলিক সেন্টিমেন্ট কি জিনিস, পিপল সেন্টিমেন্ট কি জিনিস, এটার এখন বলার কোনো অবকাশ নেই বর্তমান বাংলাদেশে। যে পিপল সেন্টিমেন্ট কি, মানুষের ক্রেজি, মানুষের যখন সেন্টিমেন্ট বা ইয়েতে চলে যায়, না এই ইয়েতে চলে যায়, তখন মানে এটা অন্য লেভেলে চলে যায়। সো দ্যাট দ্য থিং ইজ দ্যাট ইয়েতে পিপলকে ম্যানেজ করাটা আমার টার্গেটের মধ্যে পড়ে। So I love to mix with new people. I have a formula. I have a formula in my life that I meet 2 new people every day. আচ্ছা, for last 18 or 19 years. এটা কিভাবে করেন? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ। এটা না যে প্রতিদিন 2জন লোকের খুঁজে তার সাথে পরিচিত। সেটাই আমি এটা খুব সিম্পলি করি। যেমন আজকে এখানে আসলাম, আজকে এখানে আমি ধরো আমার এখানে ইসমা আমার সাব্বিরের সাথে কথা হলো, 2টা নতুন লোকের সাথে কথা বললাম, আই ট্রাই টু নো দেম অ্যাবাউট থিংস অ্যান্ড আদার্স। তো এটাই আমাকে 2জন নতুন লোক। আবার কোনো একটা মিটিংয়ে গেলাম, কোনো একটা কনফারেন্সে গেলাম, সেখানে 10-15 জন নতুন লোক আসছে। তা আমার যে প্রতিদিন 2জন না, ওই দিন আমি যদি 15 জনের সাথে কথা বলে ফেলি তাহলে কিন্তু 7 দিন হয়ে গেল। সো উইচ অ্যাকচুয়ালি গিভ মি অ্যান আইডিয়া টু টক উইথ নিউ পিপল, টু টক উইথ দেয়ার নিউ ডাইভার্সিটি, নিউ থট প্রসেস, নিউ থিঙ্কিং, নিউ লাইফস্টাইল। এই জিনিসগুলো আমাকে অনেক বেশি এনরিচ করছে। সো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যেহেতু আমি অনেক দেশে ট্রাভেল করছি, 25টা দেশের উপরে আমি ট্রাভেল করছি, অনেক জায়গা, অনেক ধরনের মানুষের সাথে মিক্স হয়েছে, এটা কিন্তু অনেক বেশি এনরিচ করে। আমি বলি একটা ব্যাপার, যে তুমি যদি একটা দেশ ট্রাভেল করো তাহলে তোমার সিভিতে তুমি 6 মাস বেশি এক্সপিরিয়েন্স লিখতে পারো। আচ্ছা, তুমি যদি একটা জেলা ভিজিট করো বাংলাদেশে, তাহলে তুমি সিভিতে 1 মাস অ্যাড করতে পারবা। মানে তুমি ইজিলি 64টা ডিস্ট্রিক্ট ট্রাভেল করে তুমি তোমার সিভিতে 5 বছর এডিশনাল রিজিউমে মানে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবা, বিকজ ইটস এন হিউজ এক্সপিরিয়েন্স। ইটস এন হিউজ এক্সপিরিয়েন্স। তুমি ঢাকায় বসে বাংলাদেশ ইম্পসিবল, বোঝা সম্ভব না, ইম্পসিবল, বিকজ ইউ আর নট রিচিং দ্যাট 80% অফ দ্য অডিয়েন্স, 70% অফ দ্য মেইন অডিয়েন্স ইজ আউট অফ ঢাকা। তো তুমি এখানে বসে বসে প্ল্যান করে ফেলেছো অনেক কিছু, তো এটা তো হবে না, এইভাবে তো সিচুয়েশন। তো এই দ্যাটস ওয়াই বলছি। আর তুমি বাংলাদেশে বসে পৃথিবী চালাবা, হবে না। পৃথিবীর আনসার ভেরি ডিফারেন্ট কনসেপ্ট। সো পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনের বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন রিলিজনের বিভিন্ন কনসেপ্ট, তোমার প্রত্যেকের তোমার রেসপেক্ট দিতে হবে। রেসপেক্টটা তখন আসবে যখন তুমি ওদের সম্পর্কে জানবা। সো এই জিনিসগুলোর কথা হচ্ছে, এই এতগুলো কথা কেন বললাম, এতগুলোর কথা এই জন্য বললাম যে এই পিপল ম্যানেজমেন্ট আমাকে ট্রিগার করছে টু কনভার্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং টু পাবলিক ফাংশন, মানে মানুষের সাথে মিক্স হওয়ার। আর মানুষ হচ্ছে বিউটিফুল একটা ক্রিয়েশন। ওয়ান্স দ্য পিপল গেটিং মানে গুড ভাইব অ্যাবাউট ইউ, ভেরি রেয়ারলি তুমি যত খারাপ কাজই করো না কেন, তোমার তার প্রতি একটা সফট কর্নার থেকে যায়। এটা একটা মানে খুবই খুবই ইন্টারেস্টিং ব্যাপার। যে লোকটা খুনির বউ বলে আমার জামাইটা সিচুয়েশনাল খুন করছে, মানে
আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এটা কেন, কারণ সে তো তার হাজবেন্ড বা সে তো কারো বাবা, বা সে বলে না আমার বাপ তো সিচুয়েশনাল মধ্যে পরিস্থিতিতে পড়ে করে ফেলছে, কিন্তু সে কিন্তু আসলে কিলার। তার মানে কি, তার মানে হচ্ছে যে পিপল ইজ সাচ এ ক্রিয়েশন, রিলেশন ইজ সাচ এ কানেকশনস, যে তো ওই কানেকশনস রিলেশনসে ওই লোকটা যত খারাপ হোক না কেন, যত কিছু হোক না কেন, তার সম্পর্কে একটা পজিটিভ ভাইব তোমার মাঝখানে চলে যেতে পারে। আবার একটা মানুষ সম্পর্কে তোমার যদি নেগেটিভ হয়, ও যত ভালো কাজই করুক না কেন, ও তোমার কাছে নেগেটিভ। তো এই পিপল ফাংশনালগুলো আমাকে খুব টাচ করতো, তো সেই জন্য আমি ইঞ্জিনিয়ারিং বাইরে পিপল ফাংশনাল যে ফাংশনগুলো আছে, পার্টিকুলারলি সেলস এবং অন্যান্য জায়গায় করতে আমার খুব ইন্টারেস্ট গ্রো করে। কিন্তু এই ইন্টারেস্ট গ্রো করাটা আমার জন্য খুব মানে সুখকর এবং খুব হেলদি একটা প্রসেস ছিল না। এই প্রসেসের মাঝখানে অনেক নতুন কিছু শিখতে হয়েছে, এই জন্য আমাকে MBA করতে হয়েছে, এই জন্য আমাকে অন্যান্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে, কারণ সমসাময়িক যারা আছে তাদের সাথে তো ফাইট করতে হলে আমাকে ওই জিনিসগুলোর কাছে যাওয়া লাগবে। সো দ্যাটস দ্য মানে ট্রিকি পার্ট ছিল। আর আরেকটা কি কোশ্চেন ছিল, এই ট্রানজিশনটা এটা সাকসেসফুল ট্রানজিশন কেন হলো? এটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা তো আমি এখন বলতে পারি না। আমি সবসময় বলি, এখনো বলি যে সাকসেসফুল পিপল আমি হওয়ার পথে আছি, কিন্তু আমি যেদিন আমি মনে করবো আমি সাকসেসফুল, সেদিন আমি ডাই, ডেথ। মানে মৃত মানুষ হচ্ছে সবচেয়ে সাকসেসফুল আমার কাছে মনে হয়, কারণ তার আর সাকসেস সব হিসাব নিকাশ শেষ। সাকসেসফুল পিপল নাই পৃথিবীতে, সাকসেসফুল পিপল নাই। এভরি পিপল আর লুকিং ফর দ্য বেটারমেন্ট, লুকিং ফর দ্য প্রোগ্রেশন। কেউ যদি মনে করে মার্ক জুকারবার্গ যেদিন ফেসবুক চালু করেছিল 2006-7 সালে, তখন যদি মনে হতো আমি তো করে দিচ্ছি একজন সারা পৃথিবীর লোক ইউজ করতেছে, তাহলে কিন্তু আর ফেসবুক দিয়ে এত কিছু করা যেত না এখন। কিন্তু তখন ও চিন্তা করতেছে ফেসবুককে কিভাবে মানুষের একটা লাইফ স্টাইলে নিয়ে যেতে হবে, তো ফেসবুক কিভাবে মানুষের জীবনধারাকে চেঞ্জ করতে পারে। যখন এটাকে ইনকর্পোরেট করা শুরু করছে, তখনই ফেসবুক বিকাম মোর সাকসেসফুল। সো যেদিন থেকে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তার একটা সফটওয়্যার সারা পৃথিবীর লোক ইউজ করে, আই হ্যাভ ক্রিয়েটেড আমার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট এপ্রিল 2008 করা, 2006 ওর তৈরি করছিল। তার মানে বাংলাদেশে গুটি কতক লোক তখন ফেসবুক ইউজ করে, মানে বাংলাদেশে বসে আমি ফেসবুক ইউজ করতেছি, তখন একটা রেয়ার ঘটনা। আমি মনে আছে বুয়েটের একটা আমাদের ছিল সাইবার ক্যাফে টাইপের, ওইখানে যাই স্টুডেন্টরা ইন্টারনেট ইউজ করতে পারতো, ওইখানে বসে বসে ফেসবুক ইউজ করতাম। বেশি দিন আগের কথা না, 2013 সালে বা 13 সালেও মোবাইলে ফেসবুক ইউজ করা যায় না, ল্যাপটপে ফেসবুক ইউজ করতে হয়, তো স্মার্টফোন আসে না। তাই ওই সময় যদি তারা থাইমা যেত, তো হয়েছে তো অনেক লোক তো ইউজ করে, তাহলে তারা এখন যে সারা পৃথিবীতে 5 বিলিয়ন লোক বা 4 বিলিয়ন লোক ফেসবুকের হয়েছে, ওইটা হইতো না। দে ডিডন্ট স্টপ। সো সাকসেস নেভার স্টপস। Success is an ongoing process. Success is when you feel like you are a successful people, you gone. Right. So আমরা আরেকটা ব্যাপার হচ্ছে, তারপর আমাদের সবসময় সাকসেস পেছনে দৌড়াইতে হবে, কারণ it will make you alive. বেঁচে থাকার একটা চ্যালেঞ্জের ভিতরে থাকতে। আমার লাইফে যদি কোনো চ্যালেঞ্জ না থাকে, আমি একটা কথা সবসময় বলি, আমি যদি জানি কালকে সকালে আমি 10 কোটি টাকা পুরস্কার পাবো বা লটারি জিতবো, আমি আজকে থেকে কিছু করবো না, কোনো কিছু করবো না। কেন করবো? কালকে সকালে তো আমি 10 কোটি টাকা পাচ্ছি, বা কালকে সকালে না, আমি 1 সপ্তাহ পরে 10 কোটি টাকা পাবো, এই 1 সপ্তাহ আমি খাবোও না ঠিক মতো, কারণ আমার খাওয়ারও তো দরকার নেই, আমার এত টেনশন নেই, আমি 10 কোটি টাকা পাবো। আমি ওই চিন্তা করতে করতে আমি ইনফ্যাক্ট আই উইল ডিরেল মাইসেলফ। আমি যদি জেনে যাই যে এই সাকসেসটা আমার জন্য অপেক্ষা করতেছে, সো এটাও জানাটা ঠিক হবে না। ইউ লুক ফরওয়ার্ড ইউ ওয়ার্ক ফর ইউর ডেস্টিনি, ডেস্টিনেশন উইল টেক ইউ টু দ্য ডেস্টিনেশন। তো ওইটাই হচ্ছে ফাইনাল কথা আর কি। ভাই, আপনি আপনার ক্যারিয়ারে মোটামুটি প্রায় 18 বছরের মতো সময় পার করছেন, এবং সেই জার্নিতে এখন এমন একটা জায়গাতে আছেন যেখানে বাইরে থেকে বা নর্মালি কোনো একটা মানুষ যদি দেখে, সেটা হয়তো বা সাকসেসফুল একটা জায়গা হিসেবে আমরা সেটাকে কনসিডার করতে পারি। সো এইরকম একটা জায়গায় বসে আপনার কাছে লাইফের মিনিং কী বা লাইফের পারপাসটা কী, সেটা যদি শেয়ার করতেন। মানে এখন আপনার কাছে লাইফটা আসলে কি, মানে অলমোস্ট আপনার ওই একটা থাকার জায়গা আছে, একটা গাড়ি আছে, এবং বেসিক নেসেসিটি সব কিছুই তো আসলে ফুলফিল হয়েছে, এখন আপনার কাছে আসলে আমাদের লাইফের পারপাসটা আসলে মানুষের চেঞ্জ হয়। ছোটোবেলা আমার ডাক্তার হতে চেয়েছিলাম, আমি ডাক্তার হতে পারি নাই, বা ডাক্তার হইলাম ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং চাকরি করতেছিলাম না, করতেছি অন্য চাকরি। সো আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইফের, আমার নিজের কাছে মনে হয়, ইফ ইউ ক্যান স্লিপ প্রপারলি, রাতে শান্তিতে ঘুমানো, ইফ ইউ ক্যান স্লিপ প্রপারলি, দ্যাট ইজ দ্য টার্গেট অফ মাই লাইফ।
মানে রাতে সুন্দরভাবে ঘুমাতে চাই। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রাতে বিছনায় গেলে ঘুমাতে পারি। সো আমার কাছে মানে এই একটা মনে শান্তি আছে। তো অনেক লোক আমি শুনছি যে এই ছাড়া কি বলে ওষুধ ছাড়া ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারে না, আবার অনেক ঘুমের ওষুধ না ছাড়াও বিছনায় 2 ঘন্টা না ঘুমাইলে ঘুম আসে না। আমি তো আলহামদুলিল্লাহ বিছনায় গেলেই ঘুমাই যাই। সো এইটা তো মানে আমার কাছে মনে হয় যে একটা পিসফুল মজা আছে। আমি এইটা কন্টিনিউ করতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নাম্বার 1 গুড স্লিপ। নাম্বার 2 হচ্ছে গুড হেলথ। গুড হেলথ ইজ এ ব্লেসিংস ফ্রম আল্লাহ অলমাইটি। তো আমাদের আল্লাহর উপর বিশ্বাস, আমাদের সবাইকে সবার সুস্থতা কামনা করি, সবার সুস্থ থাকুক, এটা একটা চাই। গুড স্লিপ, গুড হেলথ অ্যান্ড দ্য আই উড সে এথিক্যাল লাইফ। যতটুকু সম্ভব এথিক্সকে মেনটেন করে লাইফ মেনটেন করা যায়, যে কাজটা করতেছে ডেডিকেশনস উইথ হার্ড ওয়ার্কস অ্যান্ড এভরিথিং, যে গুণাবলীগুলো আছে সেটার মধ্যে করে লাইফটা পার করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে এমন কিছু করা সো দ্যাট পিপল ক্যান রিকগনাইজ ইউ, পিপল ক্যান রিমাইন্ড। মানে আজকে আমরা শত শত বছর আগের মানে বিজ্ঞানীদের চিনি, নবী রাসূলদের চিনি, মহামানবদের চিনি। সবাই যে মহামানব হতে পারবে, সবাই যে বিজ্ঞান হতে পারবে, সবাই যে বড় বড় ফুটস্টেপ রাখতে পারবে, কিন্তু এমন একটা ফুটস্টেপ, সবাই বড় ফুটস্টেপ না হলেও এলাকায় গেলে কিন্তু এমন জনের কথা শুনবা যে এলাকায় স্কুল করে গেছে। সে কিন্তু বিজ্ঞানী না, সে কিন্তু কোনো কিছু না, বা সে কেউ একজন মসজিদ করে গেছে, বা কেউ একটা বাজার, ওই বাজার একটা মার্কেট তার নামে। স্কুলও না, মসজিদ না, একটা বাজার মার্কেট। দেখবেন অনেক এলাকার একটা বাজারের মার্কেট একটা আছে তার নামে করা। মানে কি, সে তার টাকা ছিল সেটা বাজার করছে, কিন্তু ওই নামে জায়গাটার নাম পরিচিত হয়ে গেছে। তো এইটা কি তার কাজের মাধ্যমে পরিচিত। সেই বাজারটা না করলে ওই জায়গায় হয়তো ওই এত বড় ডেভেলপমেন্ট হতো না। সে কিন্তু টু সাম এক্সটেন্ট কন্ট্রিবিউট করছে থ্রু দ্য সোসাইটি। তো এমন একটা কিছু করা যেটা আসলে তোমাকে তোমার সারাউন্ডিংসের মধ্যে কয়েক জেনারেশন তোমাকে মনে রাখবে। সো দ্যাট could be that is one of the goal of my personal life, so that I can do something so that my fellow generations can actually feel good, proud বলবো না, feel good যে হ্যাঁ এটা করে গেছিল বা এটা হয়েছিল। আমার অনেক ছোটবেলা আমার ইচ্ছা ছিল আমি মসজিদ করব, কিন্তু পরে দেখতেছি যে এত মসজিদ আছে যে আর এখন এত সুন্দর সুন্দর কিছু, এটা আসলে মানে আমি বললাম একটা ড্রিম অফার কথা, অনেক শাখা না, অনেক মানুষের পাইলট হতে চাই, এটা করতে চাই। তা আমার এখনকার বর্তমান মানে গোলের মধ্যে এই জিনিসগুলো আছে, ভালোভাবে ফ্যামিলিজ অ্যান্ড এভরিথিং এইগুলো নিয়ে একটা ভালো লাইফ লিড করা। আর একটা জিনিস হচ্ছে এই সোসাইটি কন্ট্রিবিউট করা। এর পাশাপাশি মানে দেশ এবং জাতির জন্য কিছু যদি করতে পারি, সেটাও আমার একটা লাইফ গোলের মধ্যে আছে। কারণ আমি সবসময় বলি যে আমার দেশের জন্য কাজ করার ইচ্ছা আছে, এটা যে কোনো ফর্মেই হোক না কেন। এটা যদি আমি কন্ট্রিবিউট করতে পারি, এইটা আমার একটা মানে বড় পিস আমি মেন্টালি পাবো, এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ ভাই। আজকে আমরা মোটামুটি খুব ডাইভার্সিফাইড বেশ কিছু জিনিস নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি। ইউজুয়ালি আমরা এখানে ওই কনভারসেশনের ফ্লোটা মোস্টলি হয়তো বা টেকনোলজি বা রিলেটেড থাকে। সো আমরা আজকে এই জায়গাতে একটু ডিফারেন্ট ওয়েতে আসলে পুরো কনভারসেশনটা করতে চাই। এন্ড করার আগে আমি একটু করতে চাই, মানে কনক্লুডিং রিমার্কস দিতে চাই। কনক্লুডিং রিমার্কস দিতে চাই ইন এ সেন্স এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে থ্যাঙ্কস টু ইউ। এটা প্রথমে দেওয়া উচিত ছিল, যেটা লাস্টে দিলাম। সেটা হচ্ছে যে মানে এই ধরনের একটা পডকাস্টে করার জন্য আই লাইক টু টক। ডাইভার্সিফাইড জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করি, যেহেতু আমি ডাইভার্সিফাইড জিনিস নিয়েই মানে আমার কাজ করা পড়াশোনা আবার আমার চলাফেরা সব কিছু ডাইভার্সিফাইড জিনিস নিয়ে। আই লাইক ডাইভার্সিটি ইন লাইফ, কেরিয়ার, এভরিথিং। সো এই প্রোগ্রামটা, এই পডকাস্টের আটাটাও একটা ডাইভার্সিটির অংশ। আমি কেন প্রোগ্রামিং হিরোর ইয়েতে আসবো? আমি তো না সিএসসি না টেক গ্র্যাজুয়েট না নাথিং, বাট কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, এই জায়গার লোকগুলোর মাঝখানেও তো অনেক কিছু শেখার আছে। তা আমি হোয়াট আই উইল ডু, মানে এইটা যখন পডকাস্ট যখন পাবলিশ হবে বা যে চ্যানেলে যাবে, তখন যারা আমাদেরকে শুনছে বা যারা পড়ছে তাদের কমেন্টগুলো আমি পড়বো। ওই কমেন্টগুলোতে অনেক যে খারাপ কমেন্টগুলো আছে সেগুলো কয়েকবার পড়বো, এবং কয়েকবার পড়বো হচ্ছে যে ওই কমেন্টগুলো পড়ে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করবো। যেমন আমার অনেক মানে যতগুলো পডকাস্ট করছি সব পডকাস্ট একটা কথা হচ্ছে উনি খুব দ্রুত কথা বলে। তা আমি অনেক ইন্টারভিউতে আমি চেষ্টা করি অনেক স্লো কথা বলার। ইন্টারভিউটা যদি আবার রিয়ান করে দেখবো যে প্রথম থেকে আমি অনেক স্লো কথা বলছি, আবার ফাস্ট হয়ে গেছি। মানে আমি এইটা আমার একটা সমস্যা, আমি খুব ফাস্ট কথা বলি। তো এটা আমি অনেক জায়গায় শুনছি এরকম কমেন্ট। তারপর দ্বিতীয় কিছু কমেন্ট আসতে পারে যে অনেক ইরিলেভেন্ট কথা আমরা বলছি, যেটা হয়তো অনেকের জন্য কাজে না লাগতে পারে। ওই কথাগুলো কেন না বলা যায় সেগুলো, মানে আই উইল ট্রাই টু লার্ন from this podcast as well, and thanks for giving me the opportunity to learn myself, to learn and relearn
from the process. I like to learn actually. রাইট, থ্যাংক ইউ ভাই। সো আজকে আমাদের মানে হয় কি যে এক একটা মানুষের এক এক রকম ফিলোসফি থাকে, কারণ ফিলোসফি বা বিশ্বাসের জায়গা থেকে আমরা হয়তো বা বেঁচে থাকি, এবং ফিলোসফি বা বিশ্বাসের জায়গাটা আমাদের সারাউন্ডিংস, আমরা যাদের সাথে চলাফেরা করি, যেই সোসাইটিতে থাকি, যে এডুকেশনাল কমিউনিটি আছে, সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু তৈরি হয়। সো আজকে আমাদের ডিসকাশনটা আমার মনে হয় যে একটু ইন্টারেস্টিং ওয়েতে হয়েছে। তো সেখানে কারো যদি কোনো ফিডব্যাক থাকে, কমেন্ট থাকে, অবশ্যই হয়তো বা কমেন্ট সেকশনের ভিতরে জানিয়ে দিতে পারেন, এবং সেখান থেকে আমরা হয়তো বা ফিউচারে আরও বেটার করার কাজ করতে পারি, বা আরও বেটার আসলে কিভাবে, বা যদি আসলে কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে রিলেটেড টু ক্যারিয়ার এবং লাইফ, তাহলে সেই কোশ্চেনগুলো আমি হয়তো ফিউচারে কোনো একজন পার্সনকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো, এবং ক্ষেত্র বিশেষে হয়তো জাকারিয়া ভাইকেও আবার জিজ্ঞাসা করতে পারি, করে ছোট একটা ভিডিও আকারে হয়তো পাবলিশ করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।